সকালবেলায় কে একজন এসে শামীমের মুখের উপর পানি ঢেলে ঘুম ভাঙিয়ে দিল। শামীম লাফিয়ে ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠে শামীম তো অবাক, কেননা সামনে জুই দাঁড়িয়ে আছে। তা দেখে শামীম বলে, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি স্বপ্ন দেখছি না তো? হ্যাঁ, আমি স্বপ্নই দেখছি। জুই এখানে আসবে কি করে? এটা যেহেতু স্বপ্নই, তাহলে আবার ঘুমাই। শামীম আবারও ঘুমাতে যাবে, তখন জুই আবারও পানি ঢেলে দেয় মুখের উপরে। এবার শামীম বুঝতে পারে এটা স্বপ্ন নয়। এইদিকে শামীমের কথা শুনে জুই তো হাসছে। জুই, তুই এখানে? আমি স্বপ্ন দেখছি না তো? না ভাইয়া, তুই কোনো স্বপ্ন দেখছিস না। এখন চুপচাপ বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নামবি। আমি তোর আজকে ভার্সিটিতে যাব, তাই এখন তুই রেডি হয়ে নিচে নামবি। আমি কোন ক্লাসে পড়ি আর তুই কোন ক্লাসে পড়স? তোর মাস্টার করছিস আর আমি অনার্স দ্বিতীয় বর্ষে। তাতে কি, এখন উঠবি কি না তাই বল। উঠছি। এইদিকে শামীম ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। নাস্তা করে জুই শামীমের সাথে বের হয়ে যায়। আপনারা এখন ভাবছেন জুই কে, তাই না? চিন্তা করবেন না, গল্পের সাথে থাকুন, বুঝতে পারবেন। ওরা ভার্সিটিতে আসলে অনেক মেয়ে শামীমের গাড়ির সামনে আসে শামীমের সাথে কথা বলার জন্য, কিন্তু জুইকে দেখে ওরা চলে যায় ওখান থেকে। ভালোই তো মেয়ে পটিয়েছিস। আরে ওরা জাস্ট লাইন মারার জন্য এসেছে। চল তাহলে ভেতরে নিয়ে যা আমাকে। ওই শামীম, এক এক দিন এক এক রকম আইটেম নিয়ে ভার্সিটিতে আসিস। এই কথা বলতে শামীম রনির কাছে গিয়ে ওর মুখে একটা ঘুষি দেয়। এতে করে রনির মুখ থেকে রক্ত পড়তে থাকে। বলেছিলাম না ওদের নিয়ে বাজে কথা বলবি না। এবার দেখ তোর কি হাল করি। এই বলে রনিও শামীমের মধ্যে মারামারি হতে থাকে। রনি বেশ মার খেতে দেখে ওর সাথে থাকা বাজে বন্ধুগুলো শামীমকে মারার জন্য আসে। শামীম ওদেরকেও মেরে ওখানেই শুইয়ে দেয়। প্রতিদিন মার খেতে তোর একটু লজ্জা কি লাগে না? এরপর থেকে যদি লজ্জা পাই, জুই চল ভিতরে যাই। ওই মারামারি শেষ করে ওরা বাড়িতে চলে আসতে থাকে। বাড়ির দিকে কিছু দূর আসতেই দেখলো আরেক ঝামেলা, কেননা রকির চাচা মিস্টার কিবরিয়া পথ আটকে দাঁড়িয়ে আছে। তাই গাড়ি থেকে নেমে ওনার সামনে যায়। মিস্টার কিবরিয়া সাহেব, আপনার ভাতিজাকে সামলান, নয়তো এভাবে প্রতিনিয়ত মার খেতে খেতে একদিন না মরেই যায়। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাই। আমি আন্ডারওয়ার্ল্ড মাফিয়া, তার উপর রাজনীতিবিদ। তুই কিনা আমার সামনে আমার ছেলেকে মারার হুমকি দিস? এই তোরা কে এখানে আসিস? ওকে মার, যেমনটা ও আমার ছেলেকে মেরেছে। কিবরিয়া লোক শামীমকে মারতে আসলে শামীমও ওদের মারতে থাকে। এতে করে শামীম নিজেও কিছু মার খায়, কিন্তু ওদেরকে মেরে ওদের অবস্থা শামীম পুরো খারাপ করে দিয়েছে। এখনো হয়তো আপনারা ভাবছেন কি এই শামীম, তাহলে একটু ধৈর্য ধরুন, সব বুঝতে পারবেন। আর তার জন্য আপনাদের গল্পের সাথেই থাকতে হবে। ওদের মেরে শামীম গাড়িতে ওঠে। ভাইয়া, বুঝলাম না, তুই বাসা থেকে বের হতে না হতেই দুই দুবার মারামারি করা শেষ। না জানি তুই বাকি দিন তো পড়েই আছে, আরো কি কি দেখতে হবে আমাকে কে জানে। দেখো, মারামারি না করলে আমার একটু ভালো লাগে না। তার উপর কেউ যদি মায়ের খাওয়ার জন্য চলে আসে, তাহলে আমার কি করার এতে? বুঝেছি, এত শখ নেই তোর মারামারি দেখার। এখন আমাকে কিছু শপিং করিয়ে দে, আমি চলে যাব বাড়িতে। কি? তুই একে তো আমাকে না বলে এখানে এসেছিস, তার উপর এখন বলছিস তুই চলে যাবি 2 দিন পর? এমনটা হচ্ছে না। ওই দেখ, আমি একা যাবো না ওইখানে, বুঝেছিস? না, বুঝি নাই। কি? তুই একা যাবি না, সে ব্যাপারটা। দেখ, তোর সাথে আমি এত ক্যাচাল করতে পারবো না। 2 দিন পর চলে যাব, তাই এই 2 দিন আমাকে তুই এই শহরটা ঘুরিয়ে দেখাবি এবং আমার যা যা লাগবে সব কিছু কিনে দিবি। দেখ, আমি তোকে কিনে দিতে তো মানা করিনি। তুই এসেছিস, আরো 1 মাস থাক। না ভাইয়া, আমার সামনে পরীক্ষা, তাই বেশি দিন থাকতে পারবো না। শামীম কি করবে বুঝতে পারছে না, তাই ওখান থেকে একটা শপিং মলে যায়। ওখানে শামীম জুয়ের পছন্দ অনুযায়ী অনেক ড্রেস, কসমেটিক্স আরো অনেক কিছু কিনে দিতে থাকে। এইদিকে ঈশাও শামীমের জন্য কিছু ড্রেস নেয়। আমার জন্য কেন? তুই চুপচাপ থাকতে পারছিস না? শামীম চুপ হয়ে দাঁড়িয়ে থাকলো। সবকিছু নেওয়া হয়ে গেল। শামীমের কাছ থেকে কার্ড নিয়ে অ্যাকাউন্টে দিয়ে দেয়। ওরা বলে ডলারগুলো রেখে কার্ড দিয়ে দেয়। শপিং মল থেকে বের হয়ে আসে, তখন শপিং মলের সামনে কয়েকটা ছেলে বসে বসে মেয়েদের খারাপ খারাপ কথা বলছে। ওফ ভাইয়া, এখানে এসেও শান্তি নেই।
কি হয়েছে? এই যে মেয়েদের টিজ করা, এদের জন্য তো বের হওয়াই মুশকিল। দাঁড়া, ওদের ব্যবস্থা করতেছি। থাক ভাইয়া, এমনিতে দুবার মারামারি করা শেষ, আর লাগবে না ভাইয়া, চল এখান থেকে। শামীম জুঁইয়ের কথায় ওখান থেকে চলে আসতে যাবে, তখন আসার আগেও ওই ছেলেগুলোর গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় শামীম। ভাইয়া, তোকে না মানা করেছি। ওরা তোকে বাজে কথা বলেছে, ছেড়ে দেই কি করে? তুইও না। ওরা ওখান থেকে চলে আসে বাড়িতে। বাড়িতে এসে শামীম ওর রুমে চলে যায়। এইদিকে জুঁই কেন এসেছে, কখন এসেছে, শামীমের পরিচয় তা আপনাদের একটু পরেই বলছি। এখন একটু ফ্রেশ হয়ে আসি, কিছুক্ষণ অপেক্ষা করেন। চলুন এবার শামীমের পরিচয় দেওয়া যাক। শামীমের পুরো নাম হলো শামীম আহমেদ, আমাদের গল্পের হিরো। শামীমের আব্বু এই শহরে ব্যবসা করেন। এই শহরের সবাই ওনাকে শাহজাহান চৌধুরী নামেই চেনে। ওনার স্ত্রী মানে শামীমের আম্মু মিসেস ফারুল আক্তার, উনি হাউসওয়াইফ। বাড়ির সব কাজ কাজের লোকেরা করলেও রান্নাটা উনি নিজ হাতেই করেন, কেননা শামীম ওর মায়ের হাতের রান্নাই বেশি খায়। শামীমদের আরো কয়েকটা কোম্পানি আছে এই শহরে। উনি এখানকার ধনী লোকদের মধ্যে তৃতীয় স্থানে আছে। বাকি রইল জুঁইয়ের পরিচয়। জুঁই হলো শামীমের ফুফাতো বোন, যে বর্তমান শামীমের বাড়িতে এসেছে কয়েকদিন বেড়াতে। জুঁইয়ের সম্পর্ক বাকি তথ্য পরে জানতে পারবেন। বাকি রইল গল্পের নায়িকা, তার সম্পর্কে আরো পরে আপনাদের বলবো। এখন আপাতত গল্পে ফেরা যাক। জুঁই রান্নাঘরে গিয়ে ওর মামির চোখে হাত দেয়। কে কে আমার চোখে হাত দিয়েছে? এইদিকে কেউ কিছু বলছে না। শামীমের আম্মু ভালো করে হাত ধরে বুঝতে পারে। আরে জয়, তুই এখানে কখন এলি? আমাদেরকে তো একটু জানালিও না। আম্মু, ও সকালে এসেছে। এই কথা শামীমের আম্মু একটু আশ্চর্য হয়। কি জয়, সকালে এসেছে অথচ আমার সাথে এখন দেখা করছে? সকাল থেকে কোথায় ছিলি তুই? আম্মু তাহলে শোনো। এরপর শামীম সকাল বিকাল ঘটে যাওয়া ঘটনাগুলো ওর আম্মুকে বলে। শুধু মারামারি করছে তা বাদে। এটা কিন্তু ভালো করিসনি তুই জয়। একে তো সকালে এসে এখন আমার সাথে দেখা করছিস, তার ওপর বলছিস 2 দিন পর চলে যাবি। তুই এখানে 1 মাস থাক আগে, তারপর আমি ভেবে দেখব তোকে পাঠানো যায় কিনা। দেখো মামি, সামনে আমার পরীক্ষা, তার উপর সব কসমেটিক শেষ। তাছাড়া পরীক্ষা দেওয়ার সময় তো একটু সেজে গুজে যেতে হবে, তাই না? তুই কি পরীক্ষা দিতে যাবি নাকি ছেলে পটাতে? দুটোই। জুঁই ওখান থেকে চলে যায়। এইদিকে শামীমের কল আসলে শামীম চলে যায় নদীর পাড়ে, কেননা এই নদীর পাড়ে একটা পাহাড় আছে। ওই পাহাড়ের ভিতর শামীম আরেকটা রাজ্য চালায়। ওই রাজ্যটা হলো মাফিয়ার রাজত্ব। মাফিয়া জগতের সবাই শামীমকে একে নামেই চেনেন, কেননা একে নাম শুনলে বাকি সব মাফিয়া ভয় পালায়। ওখানে যেতেই সবাই একে নামে জয়ধ্বনি দেন, কেননা একে সবসময় কালো পোশাক পরে আসে, মুখে থাকে সবসময় মাস্ক। একে ওর চেয়ারে বসে পড়ে। আমার হয়তো কয়েকদিন রাজত্ব চালাতে পারবো না কিছু সমস্যার কারণে, হয়তো আমি দেশের বাহিরেও যেতে পারি। তাই ততদিন আসিফ আমার দায়িত্ব পালন করবে, আমি ওর সাথে যোগাযোগ করব। নিজে থেকে আমার সাথে কেউ যোগাযোগ করতে যাবেন না। শামীম ওখানে আরো কিছু কথা বলে চলে আসে। এইদিকে 3 দিন কেটে যায়। জুঁইয়ের পরীক্ষার সামনে, তাই জুঁইয়ের আম্মু শামীমের আম্মুকে কল করে জানায়। ভাবি, একটা কথা বলার ছিল। কি কথা? এরপর জুঁইয়ের আম্মু সব কথা শুনে শামীমের আম্মু রাজি হয়ে যায়। এইদিকে জুঁই নিচে নেমে আসে, ওর জিনিসপত্র গুছিয়ে শামীমের সামনে যায়। ভাইয়া, আমি চলে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যাবি। চল আমি তোকে এয়ারপোর্টে দিয়ে আসি। চল। আম্মু, আমি জুইকে এয়ারপোর্টে দিয়ে আসতেছি। ঠিক আছে, সাবধানে যাবি। ওখানে গিয়ে কোনো মারামারি করবি না। কোন জায়গার কথা বলছো? কোনো জায়গায় না। শামীম জুঁইকে নিয়ে গাড়িতে বসে। এইদিকে ওরা কথা বলতে বলতে এয়ারপোর্ট চলে আসে। শামীমকে এয়ারপোর্টে সিকিউরিটি এবং সবাই চেনে, তাই শামীম জুঁই ভিতরে চলে যায়। বোন আমার, সাবধানে যাবি। বাসায় গিয়ে কল দিবি। আমি তাহলে এখন যাই। তা হচ্ছে না ভাইয়া, কারণ তুইও তো আমার সাথে বাংলাদেশ যাবি। কি? আমি কেন যাব? তুই যাবি কিনা তাই বল। এইদিকে শামীম ভাবতে থাকে। যদি না বলে দেই তাহলে জুই কষ্ট পাবে, আর যদি হ্যাঁ বলে দেই তাহলে জুই খুশি হবে। কিন্তু আমি তো পাসপোর্ট ও শার্ট প্যান্ট কিছুই আনিনি, তাই রাজি হয়ে যাওয়াটা ভালো হবে। কি ভাবছিস? ভাবছি আমি যাব কি করে, আসার সময় তো কিছুই আনিনি। আমি জানতাম এমন কিছুই বলবি,
তাই আসার সময় পাসপোর্ট নিয়ে এসেছি তোর। বাকি রইলো শার্ট প্যান্ট, ওইগুলো তোকে দেশে নিয়ে গিয়ে কিনে দেবো। শামীম কোনো উপায় না পেয়ে জুঁইয়ের সাথে চলে এলো বাংলাদেশে। কেননা ভেবেছিল কি আর হয়ে গেল কি, বাংলাদেশ আসার পর এয়ারপোর্ট থেকে বের হয়ে আসলো। শামীমের ফুপা ফুফু ওনারা দুজনেই দাঁড়িয়ে আছে। শামীম ওদের পায়ে ধরে সালাম করে। সত্যি শামীম, আমাদের থেকে অনেক ভালো লাগছে, কারণ এই প্রথম তুমি বাংলাদেশে এসেছো, তাও জয়ী অনেক চালাকি করে নিয়ে এসেছে, তাও ভাবি না থাকলে তো সম্ভবই হতো না। ফুপা, এই জন্যই তো বলি পাসপোর্ট ওর কাছে কিভাবে এলো, কারণ পাসপোর্ট তো আম্মুর কাছে থাকে। ভাবিই দিয়েছে। এখন কথা না বলে আয় আমাদের বাসায়। এইদিকে শামীম চলে আসে জুইদের বাসায়। কেননা এই প্রথম শামীম এই বাড়িতে এসেছে। ছোট থাকতে একবার এসেছিল, তখন জুইয়ের বাবা মা অতটা বড়লোক ছিল না। শামীমের আব্বু আম্মু ওনাদের টাকা দিয়ে সাহায্য করায় আজকে ওনারা বাংলাদেশের শত শত কোটি টাকার মালিক। ফুপা, তোমাদের তো অনেক উন্নতি হয়েছে দেখছি। হ্যাঁ, তোমার আব্বু আমাদের সাহায্য করায় আজকে আমরা একটা ভালো অবস্থানে আছি। এখন ভিতরে যাই। শামীম ওনাদের সাথে ভিতরে যায়। শামীম ওখানে সোফায় বসে আছে, ওর ফুপু ফুপাদের সাথে কথা বলছে। এইদিকে জুই ওর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। জয়, ওকে ওর রুমটা দেখিয়ে দে। শামীম, তুমি ফ্রেশ হয়ে নিচে চলে আসো, তোমার ফুপু তোমার সব পছন্দের খাবার রান্না করেছে। আচ্ছা ফুপু। শামীম ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। জুই একটা লুঙ্গি এনে শামীমকে দেয়। শামীম ফ্রেশ হয়ে অনেক কষ্ট করে লুঙ্গিটা পরে বের হয়। এতে কাজের লোক হতে যারা দেখছে তারা সবাই হাসছে। অনেক কষ্টে লুঙ্গি ধরে শামীম খাবার খেয়ে নেয়। খাবার খেয়ে শামীম ঘুমিয়ে পড়ে, কেননা রাত 11টা বেজে গিয়েছে। পরের দিন সকালে শামীম ঘুম থেকে উঠে দেখে ওর পরনে লুঙ্গি নেই, তাই তাড়াতাড়ি করে লুঙ্গি খুঁজে পরে নেয়। এইদিকে জুই তো দরজা খোলার জন্য তাগাদা দিয়ে চলছে। আমি 30 মিনিট পর আসতেছি। ভাগ্য ভালো লুঙ্গির ভিতরে, উপস, নয়তো মানিত সব শেষ হয়ে যেত। ঘুম থেকে উঠে শামীম ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে নিচে নামে। ওখানে শামীমের ফুফা ও ফুফি জুই ওনারা ছিল। তা শামীম, এখানে থাকতে তোমার কোনো অসুবিধা হয়নি তো? কি যে বলো না ফুপা, অসুবিধা হবে কেন? এখন অসুবিধা হচ্ছে এই লুঙ্গি নিয়ে, এটা সামলাতেই তো কষ্ট হয়। শামীমের কথা শুনে বাকেরা হেসে দেয়। চিন্তা করিস না ভাইয়া, তোকে আজকে আমাদের এখানকার বড় শপিং মলে নিয়ে যাব। ওইখান থেকে তোর জন্য ভালো দেখে পোশাক কিনে দেব। তা না হয় ঠিক আছে, কিন্তু তুই এখানে কেন এমন পোশাকে? কই যাবি? তোকে তো বলাই হয়নি, আমি ভার্সিটিতে যাব, তাই তুইও আমার সাথে যাবি। ঠিক আছে, কিন্তু শপিং? আচ্ছা চল। শামীমকে নিয়ে শপিং এ যায়। ওখানে শামীমের পছন্দ অনুযায়ী সব কিনে দিতে থাকে। শামীমের সব কেনা হয়ে গেল। জুই চল, হয়ে গেছে। আচ্ছা চল। এইদিকে শামীম শপিং মলে থেকে বের হতে যাবে, তখন একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে শামীমের ফোনটা পড়ে যায়। ভিড়ের মধ্যে মেয়েটা শামীমের মোবাইলটা তুলে দেয়। মোবাইল তুলে দেওয়ার সময় শামীম মেয়েটার হাতে একটা ট্যাটু দেখে। ট্যাটুটা দেখতে অনেক সুন্দর, তবে রং দিয়ে আঁকা হয়েছে। ভিড়ের মধ্যে শামীম মেয়েটাকে হারিয়ে ফেলে। ওখান থেকে বের হয়ে আসে শামীম আর চলে যায় ভার্সিটিতে। ভার্সিটি গেট দিয়ে জুই ওর গাড়ি নিয়ে ঢোকে। তখন অনেক ছেলে জুইয়ের দিকে তাকিয়ে থাকে, কেননা জুইও কম সুন্দরী না। কলেজে 40% ছেলে জুইকে পছন্দ করে। ওরা গাড়ি থেকে বের হওয়ার আগে শামীম দেখে চারদিকে সব ছেলেরা ওদের দেখছে। এইদিকে শামীমের মেজাজ তো খারাপ। প্লিজ ভাইয়া, এখানে এমন কিছু করিস না। এখানে ভালো ছেলে মেয়েদের সাথে খারাপ ছেলে মেয়েরাও থাকে। এখানে রাজনীতি পাওয়ারের কারণে ওরা এসব করতে সাহস পায়। তুই এখানে এসেছিস, আমার সাথে ঘুরে দেখবি। কোনো ঝামেলা করার দরকার নেই। ওই দেশে তোকে সবাই চেনে, কিন্তু এখানে কেউ চেনে না। এই দেখে শামীম ভাবে, এখানে এমন কোনো মাফিয়া নেই যে আমার নাম শুনেনি। নাম এখন। নামছি। শামীম ও জুই একসাথে নামে। তখন অনেক ছেলে মেয়ে ওদের দিকে তাকিয়ে আছে। ভাইয়া দেখেছিস ওরা কেমন করে তাকিয়ে আছে? ওদের দিকে না তাকিয়ে ক্লাসরুমে চল। শামীম জুইয়ের সাথে ওর ক্লাসে চলে যায়। এদিকে শামীম বসে আছে ছেলেদের সাথে। তখন অনেকে রুমে ঢুকতে থাকে। হঠাৎই একটা ছেলে মার খেতে খেতে রুমে আসে, আর ওই ছেলেটাকে মারছে একটা মেয়ে। এই মেয়েটার নাম হচ্ছে রোজা চৌধুরী। রোজা ক্লাসরুমের ভেতরে আসে। প্লিজ ভাইয়া, আমাকে ওর হাত থেকে বাঁচান। ওরা আপনাকে মারছে কেন? কয়েকটা ছেলে ইচ্ছে করে ওর গায়ের উপর আমাকে ফেলে, তাই মেয়েটা আমাকে। বুঝতে পেরেছি। এক্সকিউজ মি, গায়ে পড়ার জন্য কেউ একজনকে এভাবে মারে?
শামীমের কথায় রোজা অনেক অবাক হয়, কেননা আজ পর্যন্ত কেউ রোজার সাথে এভাবে কথা বলেনি, সেই জন্য। আমি ওকে কেন মেরেছি তা কি এখন তোর কাছ থেকে জানতে হবে? হবে। সামান্য গায়ের উপর পড়ার জন্য এভাবে কেউ কাউকে মারতে পারে? তা আপনাকে না দেখলে বুঝতাম না। তোর দেখি অনেক দরদ, তোকেও ওর সাথে মনে হয় মারতে হবে। এইদিকে জুই ব্যাপারটা বুঝে রোজাকে বলে যাতে করে ওর ভাইকে কিছু না করে। ওইদিকে জুই এর একটা ভাই আছে, তা সবাই আজকে জানলো। বাহ তুই বাহ, তোর এমন একটা ভাই আছে, আগে তো জানতাম না। তা কবে এটাকে আমদানি করলি নাকি? রোজা কথাটা বলে হাসতে যাবে, তার আগে শামীমের হাত গিয়ে রোজার গালে পড়ে। এতে পুরো রোমের ভিতর সবাই নিস্তব্ধ হয়ে যায় এবং জুইয়ের সাথে বাকি সবাই একটু ভয়ে আছে, কেননা এখন রোজা ওর আব্বুকে কল দেবে। এরপর কি হবে আপনারা জানতে পারবেন। কি তোর এত বড় সাহস, আমাকে মারলি? আর একটা কথা বললে আরো একটা চড় দিব। তোর সাহস দেখে অবাক হচ্ছি। প্লিজ রোজ আপু, ভাইয়াকে ছেড়ে দেন। ছেড়ে দিতাম, কিন্তু এখন দিব না, কারণ ও আমার গায়ে হাত তুলেছে। রোজার আব্বুকে কল দেয়, কিন্তু উনি কিছু লোককে পাঠিয়ে দেয়। ওরা কয়েক মিনিটের মধ্যে রোমে এসে শামীমকে মারতে থাকে। শামীম ওদের মারতে গেলে, ওই তোরা জুইকে ধরে রাখ, এই ছেলেটা ওদের কিছু করলে গুলো জুইয়ের শরীরে হাত দিবি তোরা। ওরা কয়েকজন এসে জুইকে ধরে, তাই শামীম জুইয়ের সম্মানের দিকে তাকিয়ে মার খেয়ে যাচ্ছে। ওরা মারতে মারতে মাটির মধ্যে শামীমকে ফেলে দিয়ে চলে যায়। বলেছিলাম না আমার সাথে লাগতে আসিস না, এখন দেখলি তো কি হলো তোর। রোজা চলে যাওয়ার কিছুক্ষণ পর শামীমের সামনে একটা মেয়ে আসে, হাত বাড়িয়ে দেয় শামীমের দিকে। শামীম খেয়াল করে ওই সেম ট্যাটুর মেয়েটার হাত। শামীম মেয়েটার হাত ধরে ওঠে। রোজার সাথে ঝামেলা করেছেন তাই তো? আমি তো কাউকে তেমন চিনি না, তাছাড়া আমি এমন কিছুই করিনি। এই জন্যই ওর লোকদের হাতে মার খেলেন। নতুন ছেলে পেলে ওরা এমনই করে। এরই মধ্যে জুই চলে আসে ওখানে। ভাইয়া তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি। জয়, ও তোমার ভাই হয়? হ্যাঁ ইরা আপু, তবে মামাতো ভাই। চলো ওনাকে হসপিটালে নিয়ে যাই। হ্যাঁ চলো আপু। জুই ও ইরা শামীমকে ধরে গাড়িতে ওঠায় এবং হসপিটালে নিয়ে আসে। ডক্টর শামীমকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে থাকে। এই ফাঁকে ইরার পরিচয় আপনাদের দিয়ে নেই। ইরা হলো রফিক চৌধুরীর একমাত্র মেয়ে ইরা চৌধুরী। ইরা হচ্ছে আমাদের গল্পের নায়িকা। ইরা এবার অনার্স 4th বর্ষে পড়ে। ইরার সম্পর্কে বাকি তথ্য পরে জানতে পারবেন আস্তে আস্তে। চলুন এবার গল্পে ফেরা যাক। আচ্ছা, ওরা ওকে মারলো কেন? ইরা আপু আর বলো না, ভাইয়াকে নিয়ে আমি ভার্সিটিতে এসেছি, আমার সাথে ক্লাসে নিয়ে যাচ্ছিলাম, কারণ ভাইয়ার নয়তো সময় কাটবে না, তাই ভাবলাম আমার সাথে থাকলে সময় কাটবে। এরপর একটা ছেলে এসে, বন্ধুরা এর পরের ঘটনাগুলো আপনারা জানেন, তাই নতুন করে আর বলবো না। কি? রোজার গায়ে হাত তোলার কারণে এইভাবে বেড়েছে? কিন্তু তোমার ভাইয়ার সাহস আছে বলতে হবে। সাহস আছে কিনা জানি না, তবে ভাইয়া একটু বেশি জেদি, বুঝতেই তো পারছো, তার উপর না জেনে হাত তুলে। আচ্ছা, এখন আফসোস করে কি হবে? তোমার বাবাকে কল দিয়ে এখানে আসতে বলো। তাছাড়া তোমার মামাতো ভাইয়ের বাবা মা ভাই থাকলে ওদের আসতে বলো। আসলে ভাইয়া এখানে বেড়াতে এসেছে, তাই ওনাদের বলাটা ঠিক হবে না। বুঝতে পারছি। আচ্ছা চিন্তা করো না, তোমার ভাই আগে সুস্থ হোক, তারপর দেখো। সত্যি তুমি না থাকলে একা একা সম্ভব হতো না। থাকে সব কথা। এর মধ্যে ডক্টর আসে। দেখুন, ওনাকে রক্ত দিতে হবে, A+ রক্ত, তার 200 মিলিগ্রাম হলেই হবে। ডক্টর, আমার রক্তের গ্রুপ A+, আমি রক্ত দিব। চলুন তাহলে। ডক্টর ইরাকে নিয়ে ভিতরে যায়। নার্স এসে রক্ত নিয়ে যায়। এরপর শামীমের শরীরে রক্ত দেওয়া হয়। 1 ঘন্টা পর ওরা শামীমকে নিয়ে বাড়িতে চলে আসে। জুয়ের সাথে ইরাও বাড়িতে আসে। ইরা এই বাড়িতে আরো অনেকবার এসেছে, তাইও এতটা লজ্জা পায় না। কি হয়েছে শামীমের? তেমন কিছু না। ইরা আপু, তুমি ভাইয়াকে একটু ধরে উপরে নিয়ে যাও, আমি রান্নাঘর থেকে আসতেছি। এদিকে ইরা শামীমের হাত ওর কাঁধের উপর দিয়ে নেয়, শামীমের কোমর হাত দিয়ে ধরে উপরে নিতে থাকে। রুমে নিয়ে ইরা শামীমকে বিছানায় শুয়ে দিতে গেলে শামীমের ভারে ইরা ও শামীমের উপর পড়ে যায়। জুই রুমে এসে দেখে ইরা শামীমের বুকের উপর। ইরা আপু, ঘুমানোর ইচ্ছে হলে বিছানায় শুতে, কিন্তু তুমি তো। চুপ, আমি কি ইচ্ছে করে? থাক আপু, এখন ভাইয়ার শার্ট চেঞ্জ করে দিতে হবে।
এগুলো চেঞ্জ করবে কে? ওপস আপু, তুমি শুধু ভাইয়াকে উঠিয়ে ধরে রাখবে, আমি শার্ট খুলে রেখে দেব। আচ্ছা। ইরা ধরে রাখে, জুই শার্ট খুলে রেখে দেয়। ইরা এভাবে শামীমের বুকের দিকে তাকায়। সিক্স প্যাক বডি, তার উপর অনেক সুন্দর চেহারা, সাথে বডি। আপু এমন করে দেখলে নজর লেগে যাবে। জুইয়ের কথায় ইরা চোখ ফিরিয়ে নেয় এবং অনেক লজ্জা পায়। চলো আপু, লজ্জা পেতে হবে না, ভাইয়া ঘুমাক, আমরা কিছুক্ষণ কথা বলি। তুমি দুপুরে খেয়ে তারপরে বাসায় যাবে। আমাকে তাড়াতাড়ি যেতে হবে। কোনো কথা হবে না, চলো আমার সাথে। এরা কোনো উপায় না পেয়ে চলে যায় জুইয়ের সাথে। ওখানে ওরা গল্প করতে থাকে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর দুপুরে খাওয়ার সময় হয়ে আসে। তখন ইরাও জুই খাবার খেয়ে নেয়। খাবার খাওয়া শেষ হলে জুই শামীমের রুমে চলে যায় এবং ওকে খাইয়ে নেয়, সাথে ওষুধও খাইয়ে দেয়। ওষুধ খেয়ে শামীম ঘুমিয়ে পড়ে। এদিকে জুই ও এরা কথা বলতেছে। আচ্ছা জুই, তোমার ভাইয়া কোথায় থাকে আর পরিবারে কে কে থাকে? আসলে ভাইয়াকে আমি নিয়ে এসেছি, সামনে পরীক্ষা তো, সেই জন্য ভাইয়া আমাকে পড়া বুঝিয়ে দেবে। কিন্তু আমি ক্লাস করার জন্য তো ভার্সিটিতে যেতে হবে, কিন্তু ভাইয়া একা একা থাকবে, তাই আমার সাথে নিয়ে গেছি। বুঝতে পারছি, কিন্তু এরপর থেকে ভার্সিটিতে গেলে আবার তো মারবে। আপু তোমার তো কোনো কাজ নেই, তাই বলছিলাম কি, ভাইয়াকে যদি তোমার সাথে আমাদের শহরটা ঘুরে দেখাতে, তাহলে সময়ও কাটাতো। কিন্তু জয়, তুই তো জানিস আমি ছেলেদের একদম বিশ্বাস করতে চাই না। এদের সুযোগ দিলে গায়ে হাত দেওয়া শুরু করে দেয়। চিন্তা করো না ইরা আপু, আমার ভাইয়া অন্য সবার মতো না, তুমি ভাইয়ার সাথে ঘুরলেই বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে কাল আমি ওকে নিতে আসবো, এখনই যাই। সত্যি আপু, তুমি অনেক ভালো। এরা চলে যায়। রাতের বেলায় শামীম ঘুম থেকে উঠলে জুই শামীমকে সবকিছু বলতে থাকে। শামীম প্রথমে না করছিল, কিন্তু পরে রাজি হয়। পরের দিন সকালে জুই রেডি হয়ে ভার্সিটিতে যায়। এদিকে ইরা আসে শামীমকে নেওয়ার জন্য। শামীম ইরার সাথে বেরিয়ে পড়ে, তবে তার সাথে কোনো গাড়ি নেই, কারণ গাড়ি হলে ঘুরে মজা পাবে না। ওরা একটা রিক্সা ডাক দেয়। এরা রিক্সাতে উঠে প্রথমে শামীমকে পরীক্ষা করতে চেয়েছে যে শামীম কিরকম ভাবে ওর সাথে মিশতে চায়। এখানে উঠে বসেন। শামীম ওখানে উঠে বসে, রিক্সা চলতে থাকে। ইরা ইচ্ছে করে শামীমের শরীরে টাচ খাওয়ায়, যাতে করে শামীম মতলবটা বুঝতে পারে। এইভাবে কয়েকবার টাচ করার পর শামীম রিক্সাওয়ালাকে থামতে বলে। শামীম, এই যে ভাই, রিক্সা থামান। কোনো সমস্যা? আসলে এইভাবে গেলে আপনি যেভাবে আমার সাথে টাচ হচ্ছে তার উপর জায়গা কম। এভাবে একটা মেয়ের সাথে। বুঝতে পেরেছি, আপনি চাচ্ছেন আমার শরীরের সাথে যেন আপনার শরীর না টাচ হয়, তাই তো? হ্যাঁ তাই। শামীমের কথায় এরা অনেক ভালো লাগে, কেননা তাই এরা এই প্রথম কোনো মেয়ের টাচে কোনো ছেলে নেমে যেতে চাইছে। দেখতে ছেলেটা স্মার্ট, কিন্তু খারাপ না, ভদ্র আছে বলতে হবে। কিছু বলছেন না যে? আচ্ছা, আমাদের দুজনের মাঝখানে যদি ব্যাগ দিয়ে দিই, তাহলে তো কোনো সমস্যা নেই। আচ্ছা দিন তাহলে। এরপর এরা ব্যাগ দিলে শামীম উঠে পড়ে। এবারে ব্যাগের কারণে ওদের কারোর সাথে কারো টাচ লাগছে না। ওরা রিক্সা থেকে নেমে ভাড়া দিতে যাবে। শামীমও ওয়ালেট থেকে পাউন্ড বের করে রিক্সাওয়ালাকে দেয়। রিক্সাওয়ালা পাউন্ড দেখে কিছু বুঝতে পারছে না, তাই শামীমের হাতে পাউন্ড দিয়ে দেয়। এদিকে এরা ব্যাপারটা বুঝতে পেরে টাকা দিয়ে দিলে রিক্সাওয়ালা টাকা নিয়ে চলে যায়। এটা কি হলো? কোথায় কি হলো? এই যে আপনি ছোট একটা নোট দিলেন, উনি নিয়ে নিল, অথচ আমি অনেক বড় নোট দিলাম, আমারটা কেন নিল না? ব্যাপারটা হচ্ছে, আপনার কাছে যে নোট আছে ওটা এখানে চলে না, তাই ব্যাংকে গিয়ে এই নোটটা ভাঙিয়ে নেই, তাহলেই হবে। চলুন তাহলে। শামীম ইরার সাথে যেতে থাকে ব্যাংকের দিকে। পথে কয়েকটা ছেলে ইরাকে বাজে বাজে কথা বলছে। শামীম দাঁড়িয়ে দেখে ইরা শামীমের হাত ধরে নিয়ে গেল। এদিকে ছেলেগুলো শামীমের পিছু পিছু আসতে থাকে। ওরা ব্যাংকের কাছে প্রায় চলে এসেছে। একটা কাজ করুন। ইরা নোট 5টা নিয়ে ব্যাংকের ভেতর ঢুকে যায়। ইরা ভিতরে যাওয়ার পর শামীম ওই ছেলেগুলোকে মারতে থাকে। ওদের মেরে অনেকের হাত পা ভেঙে দেয়। এদিকে ইরা ক্যাশ কাউন্টারে 5টা নোট দেয়। ওরা 5টা নোট দেখে হিসেব করে ইরাকে এক ব্রিটিশ টাকা দেয়। এতে করে ইরা অবাক হয়। আপনারা ভুল করছেন না তো? 5টা নোটের বিনিময়ে 84 লক্ষ টাকা দিচ্ছে। ইরার কথায় কেশিয়াররা আবারও চেক করে, দেখে সব ঠিক আছে। পরে ইরা ওখান থেকে একটা নোট ভাঙিয়ে বাকি নোট ও টাকাগুলো নিয়ে বেরিয়ে আসে। এসে দেখে শামীম দাঁড়িয়ে আছে, তাই ওর হাতে বাকি 4টা নোট দিয়ে দেয়। শামীম ওইগুলো রেখে দেয়। এরপর বাকি টাকা শামীমের হাতে দিলে শামীম ওইগুলো ওর ব্যাগে রেখে দেয়। কি ব্যাপার,
বাকি 4টা নোট ফিরিয়ে আনলেন? তো কি করব? এই 4টা নোট দিলে হয়তো আমাকে টাকা মাথায় বয়ে আনতে হবে। একটা নোটে এতগুলো বান্ডেল? তাহলে চলেন পার্কে গিয়ে বসি। চলেন। এইদিকে ইরা ভাবে, একটা নোটে 17টা বান্ডিল হবে। যদি এর কাছে থাকা পুরো বান্ডিল যদি টাকাই করি, তাহলে তো বড় বড় ট্রাকে করে টাকা নিয়ে ঘুরতে হবে। তবে যাই হোক, ছেলেটা অনেক সহজ সরল, সাথে অনেক ভদ্র আছে। কিছু ভাবছেন কি? না কিছু না, চলেন বসি। ওরা বসে পড়ে, তবে পাশাপাশি, যার সামনের থেকে একটু আনইজি লাগছিল, তাই বারবার সাইডে চাপতে চাপতে পড়ে যায়। এতে ইরা হাসতে থাকে। স্বামী মাটিতে বসে ইরার হাসি দেখছে। সত্যি মেয়েটা অসাধারণ, কিন্তু সকাল থেকে আমার সাথে এমন কেন করছে? আরে পড়ে গেলেন কেন? উঠে বসেন। বলে হাত বাড়িয়ে দেন। শামীম ইরার দিকে হাত বাড়িয়ে দিলে ইরা শামীমকে টেনে উঠাতে গেলে উল্টো শামীমের ওপর পড়ে যায়। সরি, আমি ইচ্ছে করে আপনার কোনো দোষ নেই। আসলে আমি মনে হয় আপনাকে টেনে তুলতে পারি। বলেন। এখন যদি আমার বুকের উপর থেকে সরে দাঁড়ান, তাহলে আমি উঠতে পারি। ফুচকা কি? চলেন ওখানে গিয়ে বসে বসে খাই। ওরা ফুচকা দোকানে গেল, গিয়ে ফুচকা খেতে থাকে। অনেক মজার তো। আরো খাবেন? হ্যাঁ, খাবো। এরপর ফুচকা বানাতে থাকে, সাথে ওরা খেতে থাকে। এইভাবে 30 প্লেট ফুচকা খাওয়া শেষ। শামীম একটা ব্যান্ডেল এগিয়ে দিয়ে বলল, ওনার বিল দিয়ে দিন। তাই বলে পুরো বান্ডেল দিয়ে দেবেন? আমি তো জানি না। নিন, আমি দিচ্ছি। ওরা বিল দিয়ে কিছুক্ষণ গল্প করতে থাকে। এর মধ্যে জুই কল দিলে ইরা ওখান থেকে উঠে পাশে গিয়ে কথা বলে। ইরা আপু, কোথায় আপনি? এই তো আমরা শাহবাগ যমুনা পার্কে। কেন বলতো? না, ভেবেছিলাম আড্ডা দিব, কিন্তু এখন তো আর হচ্ছে না। আচ্ছা, তোর ভাই দেখে কিছু বোঝে না। আজকে আমাকে টাকা ভাঙাতে ব্যাংকে পাঠায়। এরপর কি হয়েছিল তা তো আপনারা সবাই জানেন, তাই নতুন করে কিছুই বলার নেই। আসলে ভাইয়া প্রথম এই দেশে এসেছে, তাই টাকা সম্পর্কে কিছু চেনে না। আপনি একটু দেখিয়েন, নয়তো এই 17 বান্ডিল আজকেই হয়তো দেখবে শেষ করে ফেলেছে। একটু আগে ফুচকা খেয়েছিলাম, ওখানে পুরো একটা বান্ডিল টাকা দিচ্ছিল। তার উপর রিক্সাওয়ালাকে ওই দেশের ডলার দিচ্ছিল। রিক্সাওয়ালা যদি নিয়ে নিত, তা যদি ব্যাংকে দিত, তাহলে এই টাকা 17 লক্ষ টাকা পেয়ে যেত। আচ্ছা ভাইয়া, এখন কোথায়? এই তো বেঞ্চে বসে আছি। কথাটা বলে তাকিয়ে দেখে শামীম নেই, তাই কল কেটে দিয়ে খুশি থাকে। কিছু দূর গিয়ে দেখে শামীম কতগুলো পথ শিশুদের হাতে একটা করে টাকার ভান্ডেল দিচ্ছে। 5টা শিশুর হাতে 5টা ভান্ডেল। পাশে ওদের বাবা মা এগিয়ে আসছিল। তখন এরা ওনাদের বলে, দেখুন, উনি এই দেশে থাকে না, তাই না বুঝে দিয়েছে। এখন এই টাকা দিয়ে ছোটখাটো একটা দোকান দেবেন, বুঝলেন? এভাবে ওদের হাতে ভিক্ষা করবেন না। ওনারা ইরার কথা শুনে চলে যায় ওখান থেকে। তাই ওই দিন ওরা ঘোরাঘুরি করে ইরা শামীমকে বাসার সামনে নামিয়ে দেয়। ভিতরে যাবেন না? আজ না, সকালে আমি আবার আসবো। তাহলে আমি রেডি হয়ে থাকবো। এই নিন, এইগুলো আপনি রাখেন। আমাকে কেন দিচ্ছেন? আসলে আমি তো জানি না কি করে খরচ করতে হয়, তাই আপনি সাথে থেকে খরচ করবেন। আমি কিছুটা রেখেছি নিজের কাছে। একটা বান্ডিল দিয়ে বাকিগুলো বাসায় রেখে দেবেন, আর আপনি একটা বান্ডিল নিয়ে কাল বের হবেন। আচ্ছা, তাই হবে। শামীম বাসার ভিতর ঢুকে নিজের রুমে গিয়ে পেশ হয়, আর অন্যদিকে এরা ওর বাসায় চলে আসে। শামীম সন্ধ্যের সময় নিচে নামে। ফুপু, কিছু খেতে দাও। অনেক খিদে পেয়েছে তোর? তাহলে বস, আমি খাবার দিচ্ছি। দাও। সন্ধ্যাবেলায় শামীম নাস্তা করে বের হয় একটু আশেপাশে দেখবে বলে। বাড়ি থেকে বের হয়ে রাস্তা রোজার সাথে শামীমের দেখা হয়। কি রে, এত তাড়াতাড়ি কি করে ভালো হয়ে গেলি? কেন, খারাপ থাকলে খুশি হতেন নাকি? এই, তুই আবারও শুরু করে দিয়েছিস? ওই দিন আমার বোনের জন্য কিছু করিনি, আজকে যদি কিছু করার চেষ্টা করছিস তো এখানেই তোকে উচিত শিক্ষা দিব। স্বামীর কথা শুনে রোজা হাসতে থাকে। কি, তুই আমাকে মারবি? এত সাহস তোর? তুই জানিস না আমি কে, কি করতে পারি আমি? আর তুই জানিস না আমি কে? তা এখন পথ আটকে না দাঁড়িয়ে সামনে থেকে সরেন। বুঝেছি, আজকেও তোকে একটা মার দিতে হবে। এই, তোরা ওকে খাতির যত্ন কর। রোজার কথায় ওর লোকজন শামীমকে মারতে আসে, কিন্তু আজকে ওদের সবাইকে মেরে মেরে ওখানে শুয়ে দেয়। ওরা অনেক চেষ্টার পরেও কোনো কিছু করতে পারেনি। সবাই মার খেয়ে মাটিতে শুয়ে আছে। বলেছিলাম না আমার পিছনে লাগতে আসবেন না? এখন বুঝতে পারছেন আমি কি জিনিস? এবার আপনার পালা। আমার পালা মানে? বারে, ওই দিন যা পারিনি তা আজকে তো করতেই হবে।
কি করবেন? শামীম রোজার সামনে আসে। ওখানে এসে রোজাকে আবারও একটা থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে রোজা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওই সময় ওখানে রকি আসে। আপনারা হয়তো অনেকে রকিকে ভুলে গেছেন। রকি হচ্ছে সেই ছিলেন যাকে মারার জন্য শামীম ওদের সাথে মারামারি করে। ভাইয়া আপনি এখানে, আর রোজা আপু আপনি এখানে? ওই, আমি এখানে কি জন্য এসেছি তা কি তোকে বলতে হবে? না আপু, আমি তো এমনি এমনি বললাম। ভাইয়া আপনি এত রাতে এখানে, তার উপর রোজা আপু, আপনাকে কিছু করেনি তো? আমার কিছু হয়নি, তুমি এখন যাও। রকি ওখান থেকে চলে যায়। রকি চলে যাওয়ার পর শামীম রোজার কাছে যায়। তাহলে একটা কথা বলি, মেয়ে হয়ে এসব কথা ঠিক না। মেয়েদের শাড়িতেই মানায়, এইসব ড্রেসে না। তাই ভালো হয়ে যান। এইসব মারামারি করে কি লাভ আপনাদের? শুধু একটু পাওয়ার ছাড়া জীবনে কিছু পাবেন না। তার উপর সবাই আপনাকে খারাপ ভাববে। এতে করে আপনার কাছের লোকগুলো আপনাকে খারাপ চোখে দেখবে। আমি যা বলেছি ওইগুলো একটু ভেবে দেখবেন। শামীম ওখান থেকে চলে যায়। এইদিকে তুই ভাবতে থাকে, কে এই ছেলে যে আমাকে একটু ভয় পায় না? রোজা তো বলেছিল ওর মামাতো ভাই, কিন্তু এই ছেলেকে দেখে তো একটু আমাদের দেশের মনে হচ্ছে না। তাহলে কি রহস্য আছে এই ছেলের মাঝে যা আমাকে খুঁজে বের করতে হবে? রাতে শামীম বাসায় চলে যায়। তারপর জুইর সাথে কথা বলতে থাকে। কেননা আজকে কি করছে না করছে সব রকমের কথা শামীম জুই বলতে থাকে। অন্যদিকে ইরা নিজের রুমে বসে বসে ভাবতে থাকে। ছেলেটা আসলে অনেক সহজ সরল, কথায়ও আচরণেও বোঝা যায়। সত্যি ছেলেটা অনেক ভালো। ইরা কথাগুলো বলতে থাকে। তখন ইরা বাবা সব কথা শুনে ফেলে। উনি সব কথা শুনে ইরাকে বলে, কি রে মা, কোন ছেলে ভালো কোন ছেলে ইন্টারেস্টিং নেই কিছুই তো বুঝলাম না। তোমাকে কিছু বুঝতে হবে না আব্বু, অনেক রাত হয়েছে, তুমি এবার ঘুমো। আমি তোকে একটা কথা বলার জন্য এসেছি। কি কথা আব্বু? কাল তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, তাই তুই কালকে বাড়িতেই থাকবি। কিন্তু আব্বু, দেখ ছেলে ভালো, অনেক বড় কোম্পানিতে কাজ করে, তোকে সুখেই রাখবে। বিয়ের পর তোর পড়াশোনা শেষ করার সুযোগও দিবে। কিন্তু আব্বু ওদেরকে আমার পছন্দ হবে? হবে, তুই কাল তৈরি হয়ে থাকিস। ঠিক আছে আব্বু। তাহলে আমি আসি, তুই ঘুমা। এদিকে ইরা আব্বু চলে গেল। ইরা জুইকে কল দিয়ে জানিয়ে দেয় কাল আসতে পারবে না। পরের দিন সকালে শামীম বসে আছে, কিন্তু এখনো ইরা আসেনি। তাই শামীম জুইয়ের কাছ থেকে ইরার ঠিকানা নিয়ে বেরিয়ে পড়ে ইরাদের বাড়িতে। ওখানে গিয়ে দেখে ইরা বসে আছে আর ওর চারপাশে কিছু লোক বসে আছে। শামীম বুঝতে পারছে না এখানে কি হচ্ছে, কারণ সব দেশে তো সব রকম হয় না। তাই শামীম ইরার সামনে গিয়ে বলে, আপনি এখানে? আমি সেই 1 ঘন্টা ধরে বাসায় অপেক্ষা করে বসে আছি, কিন্তু আপনি না আসায় রোজার থেকে ঠিকানা নিয়ে এখানে চলে আসি। এখানে এসে দেখি এখানে শাড়ি পরে বসে আছেন। কোথাও যাচ্ছেন নাকি? এইদিকে ওখানে থাকা কেউ বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। কে এই ছেলে? সবার সামনে এখন এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। এই ছেলে কে তুমি? আমার মেয়েকে কি করে চেনো? আমি শামীম। ইরা আমার সাথে ঘুরতে যাওয়ার কথা, কিন্তু না আসায় আমি চলে এসেছি। কিন্তু আপনারা এভাবে বসে আছেন কেন? কোথায় বের হবেন নাকি? এই ছেলে তুমি কি কিছু বুঝছো না এখানে কি হচ্ছে? আব্বু ও এগুলো বোঝে না। মানে? মানে ও আমাদের দেশে থাকে না, তাই এখানকার রীতিনীতি ও কিছুই জানে না। আসলে জুয়ের মামাতো ভাই, জুয়ের পরীক্ষা সামনে, তাই ও আমাকে বলেছিল এনাকে নিয়ে এই শহরটা ঘুরিয়ে দেখার জন্য। তাই গতকাল ওনাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম। আজকেও ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু আব্বু তুমি বলাতে আর যাইনি। এই ছেলে আজকে আমার মেয়ের বিয়ের কথাবার্তা চলছে, তাই তুমি যখন এসেই পড়েছো তখন অনুষ্ঠান শেষ হয়ে যাবে। ইরার বিয়ের কথা শুনে স্বামীর কিছুক্ষণের জন্য খারাপ লাগে, তাই চুপচাপ করে বসে আছে। এদিকে পাত্রপক্ষের বাবা জানায় ইরার সাথে ওনার ছেলে বিয়ে দেবে না, কারণ ওনারা সন্দেহ করে ইরার সাথে এই ছেলের রিলেশন আছে, তাই এনারা বিয়ে ক্যান্সেল করে দিতে চেয়েছে। প্লিজ আপনারা এমন করবেন না, এই বিয়ে না হলে যে আমি পথে বসে যাব। আব্বু কি বলছো তুমি? ঠিকই বলছি, আমি ওনাদের থেকে 35 লক্ষ টাকা নেই ব্যবসার জন্য। ওনারা তোকে আমার সাথে একদিন দেখেছে, তাই ওরা এত বড় লোক। ওনারা জানিয়েছে ওনার ছেলের সাথে যদি তোর বিয়ে দেই তাহলে ওনারা এই 35 লক্ষ টাকা নিবে না। এখন বিয়ে না হলে তো। দেখুন প্লিজ, আপনারা বিয়ে ভাঙবেন না। এই বিয়ে না হলে আমার বাবার এতগুলো টাকা কি করে দেবে? এরা অনেক রিকোয়েস্ট করার পরও ওরা কোনো কথা শুনবে না। তখন স্বামী বলে, দেখুন, আমার জন্য আপনাদের মধ্যে ঝগড়া হচ্ছে, এইটুকু আমি বুঝতে পেরেছি।
শুধু আঙ্কেল এইটুকুই বলবো, যে ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চাইছেন ওই পরিবার এখনই আপনাদের কথা বিশ্বাস করতে চায় না। তাহলে একবার ভেবেই দেখেন সে ছেলে বিয়ের পর কি করবে। তাই আপনি চিন্তা করবেন না, আমি দিয়ে দিচ্ছি টাকাগুলো। আপনি কেন টাকা দেবেন? দেখুন, আপনি অনেক ভালো একটা মেয়ে। আমি চাই না এরকম একটা ছেলেকে বিয়ে করে নিজের জীবনটা এভাবে নষ্ট করে দেন। তাই টাকাটা না হয় আমি দিয়ে দিব, কিন্তু আমার কাছে তো কোনো ক্যাশ নেই, নোট ছাড়া। ইরা না করে দেয়। শামীম অনেক বোঝানোর পর ইরা রাজি হয়ে যায়। তাই ইরা রুম থেকে 1 লক্ষ টাকার বান্ডেলও শামীমের কাছ থেকে ওর দেশে 2টা নোট বের করেন এবং পাত্রের বাবার হাতে নোট দিয়ে বলে, এই দিন টাকা, এখানে 2টা নোট, 40,000 টাকা, যা আমাদের দেশে 35 লক্ষ টাকার বেশি হবে। বাকি 1 লক্ষ টাকা তার ইস্যু। এবার বুঝতে পেরেছেন? ওর কাছে থাকা সামান্য 2টা নোট দিয়ে যদি আপনার সব ঋণ শোধ হয়ে গেল, তাহলে বুঝে দেখেন ওর কাছে এই একটা বান্ডিলে তাহলে কত টাকা থাকতে পারে। তা ক্যালকুলেটরে দিলেও গণনা করতে পারবে না। ও শুধুমাত্র এই টাকা 2 মাস খরচ করবে বলে এনেছিল, যদিও আমাদের দেশের টাকা সম্পর্কে কিছুই বোঝে না। ও যদি জানতো এখানে ওর একটা নোট দিয়ে আপনাদের মতো পরিবার 4-5 মাস খেতে পারবে, তাহলে ওর সাথে করে এতগুলো টাকা আনতো না। কিন্তু কারোর অপমানের প্রতিবাদ করতে ঠিকই বুঝে। তাই আপনারা এবার আসতে পারেন। ওনারা ব্যাপারটা বুঝতে পেরে বের হয়ে যাবে তখন ইরা বলে, আসল কাজটাই তো আপনাদের দেখানো হয়নি। কথাটা বলে ইরা ওখানে সবার সামনে শামীমকে জড়িয়ে ধরে সবার সামনে শামীমকে চুমো দেয়। এদিকে শামীম কিছুই বুঝতেছে না কি হচ্ছে ওর সাথে, তাই শামীম ওখানে দাঁড়িয়ে থাকে। এটা দেখতেই তো চেয়েছেন, নিন এবার আসতে পারেন আপনারা। ওনারা টাকা নিয়ে চলে যায়। ওরা যাওয়ার পর ইরা শামীমের হাত ধরে সোফায় বসায়। এখন ইরা আব্বুও কিছু বলছে না। এখানে বসেন, আমি ড্রেস চেঞ্জ করে আসি, তারপর বের হব। আচ্ছা, এইরকম ভাবে বের হওয়া যায় না? কেন বলুন তো? আসলে এইরকম আপনাকে অনেক সুন্দর লাগছে। কিন্তু আপনাকে খারাপ লাগছে। আমাকে দেখতে খারাপ লাগছে কেন? ইরা শামীমের মুখে লেগে থাকা লিপস্টিক দাগ মুছে দেন ওর শাড়ির আঁচল দিয়ে। যদিও তখন ইরার বাবা ওখানে ছিল না, উনি নিজের রুমে চলে গেল। এখন ঠিক আছে, চলুন। আচ্ছা চলুন। ইরা শামীমের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে আসো। ওরা এখান থেকে একটা রিক্সা নেয়। রিক্সা ওরা দুজনে বসে পড়ে। রিক্সায় বসে ইরা শামীমের কাঁধে মাথা রাখে। যদিও শামীম একটু দূরে সরে বসতে চেয়েছিল, কিন্তু ইরা ততই কাছে এসে বসতে চাইছে। ইরা শামীমের এক হাত ধরে রেখেছে আর শামীমের কাঁধে মাথা রেখে বসে আছে। এইদিকে শামীমের কেমন যেন ভালো লাগা কাজ করছে। ওই দিন ওরা ভার্সিটিতে যায়। ওখানে অনেকে আজকে ইরার দিকে তাকিয়ে আছে, কেননা ইরা আজকে অনেক সুন্দর করে সেজেছে। তাই অনেকগুলো কাপল ছবি তুলে নেয়। শামীম এই ছবিগুলো ওর বাবা মাকে পাঠিয়ে দেয়। সবাই আপনার দিকে যেভাবে তাকিয়ে আছে, এই নিন, এটা মুখে লাগিয়ে নিন। ইরা ওর মুখে একটা মাস্ক পরে নেয়। এদিকে রোজা এখানে চলে আসে। কিরে, গতকাল আমাকে থাপ্পড় মেরে এখন অন্য মেয়েকে নিয়ে এখানে এসেছিস? তোকে তো আমি দেখে নিব। ওই সময় ওখানে জুই চলে আসে। দেখুন রোজাপু, ভাইয়াকে কিছু করবেন না। ভাইয়া এমনিতেই কাল দেশে ফিরে যাবে, তাই প্লিজ আপু ভাইয়াকে কিছু করবেন না। এইদিকে শামীম কাল চলে যাবে শুনে ইরা অনেক খারাপ লাগে। ওই সময় রোজা জুইকে কিছু জিজ্ঞেস করে। জুই রোজার প্রশ্ন উত্তর দেয়। শামীম ওই দিন ইরাকে ওদের বাড়িতে পৌঁছে দিয়ে চলে আসে ওর পুকুর বাসায়। ওখানে শামীম নিজের সবকিছু গুছিয়ে নেয়, কেননা কাল চলে যাবে সেই জন্য। এদিকে ইরা তো ওর রুমে কান্না করতে করতে শেষ, কেননা শামীম চলে গেলে কবে আসবে তা শামীম নিজেও জানে না। পরের দিন সকালে শামীম ইরাদের বাড়িতে আসে। ওখানে শামীমকে দেখে ওনারা একটু অবাক হয়। শামীম ওনাদের সবাইকে ডেকে নিয়ে সবার সামনে বলে, আঙ্কেল আন্টি, আমি ইরাকে আমার সাথে নিয়ে যেতে এসেছি আমার দেশে। ও আমার সাথে ওখানে থাকবে আর আমি ওকে বিয়ে করতে চাই। এখন আপনারা রাজি থাকলে আমি আজকে ওকে নিয়ে যাব। ইরা রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বিয়ের আগে তোমার সাথে ওই বাড়িতে থাকলে লোক। আঙ্কেল, আমাদের ওখানে কোনো সমস্যা নেই। তাছাড়া ওখানেও আম্মুর সাথে অথবা একা একটা রুমেও থাকতে পারবে। জুইয়ের পরীক্ষা শেষ হতে আরো 10 দিন বাকি আছে। 10 দিন পরই আমাদের বিয়ে হবে। আপনারা দুজন জুইয়ের সাথে কথা বলে ফুপু ও ফুপা ওনাদের সাথে করে চলে আসবেন আমাদের বাড়িতে, আর আমি ওকে এখন নিয়ে যাব। এখানে থাকলে ওই ছেলেটা ইরার ক্ষতি করতে পারে। এইদিকে ইরা রাজি হয়ে যায়। ইরা ওর সব জামা নিয়ে শামীমের সাথে বেরিয়ে পড়ে। ওদের বিদায় জানানো বাড়ির সবাই এয়ারপোর্টে চলে এসেছে।
ইরা ওর বাবা মাকে ধরে কান্না করছিল। দেরি হয়ে যাওয়াতে শামীম ইরাকে নিয়ে ভিতরে ঢোকে। ভিতরে গিয়ে সবকিছু ঠিক করে ওরা প্লেনে গিয়ে বসে। প্লেনে ওরা অনেক গল্প করতে থাকে। সবকিছু শেষ হতে ওরা চলে আসে আমেরিকায়। ওখানে এয়ারপোর্টের 5টা গাড়ি এসেছে শামীমকে নিয়ে যাওয়ার জন্য। শামীম এতগুলো গাড়ি কেন? বারে, গাড়ি না থাকলে যাব কি করে? তাই বলে এতগুলো গাড়ি? এতগুলো গাড়ি শুধু তোমার জন্য। তাই কোনো কথা না বলে ওরা গাড়িতে উঠে যায়। গাড়ি চলতে থাকে। এরা শামীমকে জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখে। এভাবেই ইরা ঘুমিয়ে যায় কিছুক্ষণের জন্য। 1 ঘন্টা পর ওরা একটা রেস্টুরেন্টে এসে থামে। ইরা ঘুম ভাঙায় শামীম। আমরা কি চলে এসেছি? না, তাহলে এখানে এসে থামলে যে? এখান থেকে কিছু খেয়ে তারপর আবার রওনা দিব। আর 2 ঘন্টা লাগবে যেতে। তাই ভাবলাম কিছু খেয়ে যাই। তার উপর সন্ধে হয়ে গিয়েছে। তাই এখন চলো ভিতরে যাই। একটা কথা বলবো? কি কথা বলো? আমি এভাবে ভেতরে গিয়ে খেতে পারবো না, তাই খাবার যদি এখানে নিয়ে আসতে। ও এই ব্যাপার, চিন্তা করো না। আমি ওদের বলে দিচ্ছি, ওরা আমাদের জন্য খাবার নিয়ে আসবে। তুমি এখানে কেন খাবে? তুমি ভেতরে খেয়ে আমার জন্য খাবার নিয়ে আসো। তুমি যখন ভিতরে খাবে না তখন আমি আর গিয়ে কি করব? তাই কোনো কথা না। ওদের খাবার আনতে বললে ওরা প্রয়োজনীয় সবকিছু নিয়ে গাড়িতে আসে। গাড়িতে ওরা দুজনে খেতে থাকে। শামীম ইরাকে খাইয়ে দিচ্ছে আর ইরা শামীমকে। ওরা দুজনকে খাওয়ানো শেষ হলো। আচ্ছা, তোমার বাবা মা কি আমাকে পছন্দ করবে? ওনারা পছন্দ করেছে বলেই তো তোমাকে নিয়ে যাচ্ছি বাসায়। কি? ওনারা কখন দেখলো আমাকে? আমি ছবি দিয়েছিলাম যেদিন আমি তোমাদের বাড়িতে যাই। ওই দিন এরপর তো আমরা ঘুরতে গিয়েছি, তখন যে ছবিগুলো তুলেছি ওইগুলো। এরপর বাবা মা তোমাকে অনেক পছন্দ করেছে। আমি তো ভেবেছি আমি এখানে এসে জুয়ের পরীক্ষার পর গিয়ে তোমাকে নিয়ে আসবো, কিন্তু তা তো আর হলো না। তাই ভাবলাম তুমি রাজি হলে আজকেই নিয়ে আসবো। প্ল্যানিং তাহলে আগে থেকে করে রেখেছো? রাত 8টা ওরা বাড়িতে ঢোকে। শামীমদের বাড়ির চারদিকে বিভিন্ন রঙের লাইট জ্বলছে। দেখতে জাস্ট অসাধারণ। শামীমের আম্মু উনি দরজা খুলে নিজের ছেলে হবু বউকে ঘরে তুলে নেয়। এরা শামীমের মাকে জড়িয়ে ধরে ভিতরে চলে যায়। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না আন্টি, কোনো অসুবিধা হয়নি। শামীম, তাহলে বৌমা কি একা শোবে নাকি তোর সাথে শোবে? আঙ্কেল, আমি আন্টির সাথেই ঘুমাবো। তাহলে আমি কোথায় ঘুমাবো? কেন আঙ্কেল, বাড়িতে কি আর কোনো রুম নেই? ইরা, এই বাড়িতে মোট 15টা রুম আছে। আব্বু তো আম্মুকে ছাড়া ঘুমায় না, তাই। তাহলে আমি বরং একাই শোবো এই কয়েকদিন। ঠিক আছে, এখন তোমার রুমটা দেখিয়ে দিচ্ছি। তুমি ফ্রেশ হয়ে রেস্ট নাও, সকালে কথা হবে। তাই হবে। শামীম ইরাকে নিয়ে রুমে চলে যায়। ইরাকে একটা রুম দেখিয়ে দেয়। ইরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। এইদিকে শামীম রুমে এসে ভাবতে থাকে। কখনো ভাবিনি বাংলাদেশে গিয়ে কোনো মেয়েকে ভালো লেগে যাবে। যাও, একজনকে পেলাম, অনেক কিউট একটা মেয়েকে পেলাম। সত্যি অনেক ভালো মেয়েটা। এখন শুধু বিয়েটা হলেই আর কিছু লাগবে না। পরের দিন সকালে বাংলাদেশের মধ্যে ভার্সিটিতে রোজা আসেন। ওখানে রোজা জুইকে দেখতে পায়, তাই ওর কাছে যায়। এই জুই, এদিকে আয়। জি আপু, বলেন। তোর ভাইয়া কই? কেন, ভাইয়াকে দিয়ে কি করবেন? কোথায় আছে তা বল। ভাইয়া ওনার বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়েছে মানে? বাংলাদেশের কোন জেলায় ওর বাড়ি? ভাইয়া বাংলাদেশের বাইরে থাকে। ডিটেলস বল। এরপর জুই রোজাকে ডিটেলসে সবকিছু বলে দেয়। জুই সবকিছু বলে ওখান থেকে চলে যায়। এইদিকে রোজা বাড়িতে এসে জানায় ও আমেরিকায় যাবে। ওর কথায় ওর আব্বু রাজি হয়ে গেল। এইদিকে সকাল 11টায় ইরা ফ্রেশ হয়ে বারান্দার বাইরে যায়। ওখানে গিয়ে তো ইরা পুরে অবাক, কেননা এখান থেকে পুরো সমুদ্র দেখা যায়। তার উপর সবুজ শ্যামল পরিবেশ, যা ইরার থেকে অনেক ভালো লাগে। ইরা নিচে নেমে আরো বেশি অবাক হয়, কেননা ইরা বাড়িটাকে যত ছোট মনে করছিল, বাড়িটা ওর থেকে 5 গুণ বড়। ইরা নিচে নেমে আসে। ওখানে দেখে শামীমের আম্মু বসে আছে। তাই ইরা শামীমের আম্মুর কাছে যায়। আন্টি, একটা কথা বলার ছিল। কি কথা ইরা? শামীম কোথায়? তাছাড়া আমার অনেক ক্ষুধাও লেগেছে। শামীম সকালে কোথায় যেন বেরিয়ে গেল। বলেছে দুপুর 2 থেকে 3টার মধ্যে আসবে, তারপর তোমাকে নিয়ে ঘুরতে যাবে। এখন চলো তোমাকে খেতে দেই। ইরা ড্রয়িং রুমে যায়। ওখানে খাওয়া শেষ করে শামীমের আম্মুকে বলে, আন্টি, আমি বাড়িতে কল করব, কিন্তু কিভাবে কল দিব বুঝতেই পারছি না। তার উপর গল্প করার মতো কেউ নেই। বাড়িতে একটু ঘুরে দেখতাম। আগে তোমার বাবা মায়ের সাথে কথা বলো, তারপর এই বাড়িটা আমি তোমাকে ঘুরে দেখাবো। ঠিক আছে আন্টি,
বারবার আন্টি না বলে আম্মু বলে ডাকবে। এখন তুমি কথা বলো। আম্মু, এই রুমটা কার? এই রুমে আকাশ থাকে, ও ফিরলে তখন রুমটা দেখে নিও। আচ্ছা, আমি তাহলে আমার রুমে ঢুকে টিভি দেখি। এইদিকে শামীম ওর আস্তানে চলে আসে। ওই দিকের কোনো খবর পেলে? বস, একটা গোপন খবর পেয়েছি। কি খবর? বস, মিস্টার কিবরিয়ার মেয়ে আমাদের দেশে আবারও ফিরে আসবে, তবে কিবরিয়া আসবে না। কিন্তু কিবরিয়ার মেয়েকে আমরা চিনব কি করে? বস, ওটাই একমাত্র বড় সমস্যা। আচ্ছা, তোমরা খবর লাগাও, আমি এখন বাসায় যাচ্ছি। অন্যান্য দিকটা সাবধানে সামলাবে। ঠিক আছে বস। শামীম ওখান থেকে চলে আসে দুপুরের দিকে। শামীম বাড়িতে এসে ফ্রেশ হয়ে ইরার কাছে যায়। ইরা, তুমি রেডি হয়ে নাও, আমরা কিছুক্ষণ পর বের হব। হ্যাঁ, এই ড্রেসটা পরবে। ঠিক আছে, পরবো। শামীম ওর রুমে গিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর ইরা রেডি হয়ে শামীমের রুমে এলো। ইরাকে দেখতে অনেক সুন্দর লাগছিল, এক কথায় অসাধারণ। শামীম তো চোখে ফেরাতে পারছে না। কি দেখো অমন করে? তোমাকে ছাড়া অন্য কাউকে দেখছি না। আমাকে কি আগে কখনো দেখোনি? শামীম ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে রোজা এয়ারপোর্টে চলে আসে এবং আমেরিকায় আসার জন্য টিকিট কেটে নেয়। টিকিট কেটে প্লেনে উঠে বসে। কয়েক ঘন্টা পর আমেরিকায় এসে পৌঁছায়। এইদিকে শামীম ইরাকে নিয়ে পুরো বিকেল ঘুরিয়ে দেখতে থাকে। রাতের বেলায় ওরা ডিনার করে বাসে আসে। ইরা, তুমি গিয়ে ঘুমাও, আমি একটু বাইর হব। কি বলছো? রাত 11টা আর তুমি এখন বের হবে? হ্যাঁ, একটু যেতে হবে। তুমি চিন্তা করো না, রাত 2টার আগে ফিরে আসবো। ঠিক আছে, তবে সাবধানে যাবে কিন্তু। ঠিক আছে, সাবধানেই যাব। শামীম বের হয়ে ওর আস্তানে চলে আসে। ওখানে এসে আসিফকে প্রশ্ন করে। আসিফ, তোমাকে যা বলেছি মনে আছে তো? জি স্যার, মনে আছে। আমাদের লোক ওকে ফলো করছে। ও কোথা থাকে তা জেনে গেছি। তাহলে চলো মেয়েটার কাছে যাই, ওকে এখানে উঠিয়ে নিয়ে আসি। বস, আপনি নিজে কি ওখানে যাবেন? হ্যাঁ, যাব তো। কারণ ওই মেয়েটার সাথে যদি আরো অনেক লোক থাকে তাহলে তো বুঝতেই পারছো। তাহলে চলেন বস। শামীম ওদের নিয়ে রওনা দেয় হোটেলের দিকে। এখানে একে লোক, এরা তার গুণে ওই মেয়েটার সব ডিটেলস বলে দেয়। ওরা ওই রুমের সামনে চলে আসে। দরজা খুলে ভিতরে ঢুকে শামীম রোজাকে দেখতে পায়। রোজাকে দেখে কি বলবে শামীম কিছু বুঝতেছে না। এইদিকে রোজা বলে ওঠে, আপনারা কারা? এখানে কি করে এলেন? তার আগে এটা বল, তুই এখানে কেন এলি? আমি একজনকে ভালোবাসি, তার জন্যই আমি এখানে এসেছি। নাম কি তার? কোথায় থাকে? দেখুন, আমি এর চেয়ে বেশি কিচ্ছু জানি না। তোর বাবার নাম কি কিবরিয়া? আপনারা আমার বাবার নাম কি করে জানেন? যা বলছি তার উত্তর দে। হ্যাঁ, কিন্তু আপনারা কে তা তো বলবেন। তা আপনার না জানলেও চলবে। আসিফ, চল তো এখান থেকে। কোনো সমস্যা হয়েছে কি? আসতে বলছি, আয়। ওরা ওখান থেকে চলে আসে। এইদিকে শামীম ভাবে, রোজা এখানে আবার কাকে ভালোবাসে? ও কার জন্য আসতে পারে তা তো আমাকে জানতেই হবে। এইদিকে ওরা আস্তানে চলে আসে। ওখানে এসে ওরা নিজেদের কাজ করতে থাকে। তখন আসিফ বলে, বস, এটা তো ওই মেয়েটাই ছিল, তাহলে ছেড়ে দিলেন যে? ওই মেয়েটা বাংলাদেশে থাকে, ওখানে একটা ভার্সিটিতে ছোটখাটো মাস্তানি করে বেড়ায়। কিন্তু এখানে কাউকে মারতে আসবে এত সাহস হবে না। মেয়েটা বলেছিল কাউকে ভালোবাসে। তাহলে কে হতে পারে যে ওকে ভালোবাসে? আচ্ছা, তোরা যে যার বাসায় চলে যা। আসিফ, কাল একটা অপারেশন আছে, রাতে চলে আসিস। ওকে বস। শামীম চলে আসে ওর বাসায়। ওখানে এসে শামীম ওর রুমে চলে আসে। ওখানে এসে শামীম দেখে ইরা শামীমের রুমে শুয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ইরা চেহারাটা অনেক বেশি মায়াবী লাগছিল। শামীম ওখান থেকে বারান্দায় গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে ইরা ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে শামীমকে ওখানে শুয়ে থাকতে দেখে। তাই একটু অবাক হয়, কিন্তু এর চেয়ে বেশি অবাক হয় শামীম ইরাকে একবারও ডাকলো না। সেই জন্য তাই ইরা শামীমের কাছে যায়। ইরা শামীমের বুকে হাত দিয়ে ডাকতে গেলে শামীম ইরা হাত ধরে বুকের সাথে মিশিয়ে রাখে। এতে ইরা অনেক সাবধানে হাত ছাড়ানোর ব্যবস্থা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। কিছুক্ষণ পর সূর্যের আলো পড়ায় শামীমের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে শামীম দেখে ইরা হাত ও ধরে আছে, তাই তাড়াতাড়ি করে ছেড়ে দেয়। আমি বুঝতে পারিনি। কোনো ব্যাপার না, তুমি এখানে কেন ঘুমিয়েছো? কি করবো, এসে দেখি তুমি শুয়ে আছো, তাই ভাবলাম তোমাকে ঘুম থেকে জাগানোটা ঠিক হবে না, তাই আমি বারান্দায় ঘুমিয়ে পড়েছি। কিন্তু তুমি এখানে কেন আসতে গেলে? আমি তো ঘুম থেকে উঠে ভেবেছিলাম একটু বারান্দায় আসি, তাই এখানে এসে দেখলাম তুমি শুয়ে আছো, তাই তোমাকে ডাকতে গেলাম। অমনি তুমি আমার হাত। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নাও, তোমাকে আমার ভার্সিটিতে নিয়ে যাব। সত্যি? হ্যাঁ, তাহলে যাও, এখন ফ্রেশ হয়ে নাও।
ইরা ফ্রেশ হতে চলে গেল। এইদিকে শামীম কিছুক্ষণ ব্যায়াম করে নেয়, কেননা ইরা বের হতে সময় লাগবে। সেই সময়টায় শামীম ব্যায়াম করে নেয়। ওরা দুজনে রেডি হয়, নাস্তা করে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। শামীম ইরাকে নিয়ে ভার্সিটিতে যাচ্ছে। ওখানে গিয়ে শামীম রোজাকে দেখতে পায়। তার সাথে ভার্সিটির সবাই স্বামীকে চেনে, তাই অনেকে মারামারি বন্ধ করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে এর আগেও কোথায় যেন দেখেছি। আমার থেকেও তাই মনে হচ্ছে। আর এই তো রোজা, যে মেয়েটা তোমাকে ভার্সিটিতে মেরেছে। কিন্তু এই মেয়েটা এখানে কেন এসছে? একটা কাজ করো, তুমি গিয়ে জিজ্ঞেস করো। আমি গেলে তো। তুমি কি এখনো ভয় পাচ্ছ নাকি? এটা তোমার ভার্সিটি, এখানে তোমাকে ভয় পেতে হবে না। ঠিক আছে, আমি তোমার সাথে যাব, কিন্তু তুমি ওর সাথে কথা বলবে, ঠিক আছে? ঠিক আছে। এইদিকে শামীম ইরাকে নিয়ে রোজার সামনে যায়। রোজা শামীমের সাথে ইরাকে দেখে কিছুটা চমকে ওঠে। এ কি এরা, তুমি এখানে, তাও শামীমের সাথে কি করে? আমি শামীমকে ভালোবাসি আর শামীমও আমাকে ভালোবাসে, তাই আমি ওর সাথে এসেছি। কিছুদিন পর আমরা বিয়ে করব। কিন্তু রোজা, তুমি এখানে কেন এলে? আমিও একজনকে ভালোবেসে এখানে এসেছি, কিন্তু এখন তো দেখছি কে সেই ছেলে? তুমি? সে শামীম। রোজার মুখে শামীমের নামটা শুনে ওরা দুজনেই অবাক। তার সাথে ভার্সিটির অনেকে তাকিয়ে আছে ওদের দিকে। ভার্সিটির সবাই শামীমের পরিচয় জানে। মেয়েরা ভালো করে জানে শামীম ভার্সিটির কোনো মেয়ের সাথে কথা বলে না। তাহলে এই দুটো মেয়ে কারা যাদের সাথে শামীম কথা বলছে? ব্যাপারটা হাস্যকর না? এখানে এসেছেন আমাকে ভালোবাসতে। প্লিজ শামীম, আমাকে ফিরিয়ে দিও না। দেখুন, আপনি ভালো করেই জানেন আমি ইরাকে ভালোবাসি, তাহলে কি করে বলতে পারছেন আপনি আমাকে ভালোবাসেন? এইদিকে ওরা কথা বলছিলাম, তখন দূর থেকে কয়েকটি ছেলে ওখানে এসে শামীমের কাঁধে হাত রেখে বলে, কিরে, তুই তো আগে কখনো মেয়েদের সাথে কথাই বলতি না, সেখানে তুই কিনা এখন দুটো মেয়ের সাথে, তাও মেয়ে দুটো সেরকম সুন্দর। তো কথাটা বলার আগেই শামীম রনিকে একটা একটা করে ঘুষি দেয়। এতে করে রনি অনেকটা দূরে গিয়ে পড়ে। কাজটা কিন্তু তুই ভালো করলি না শামীম। তুই ভালো করে জানিস। আমিও দেখে নিব তোকে। দেখাই যাক। দেখুন রোজা, আপনি আমাকে বলে যান, ওটাই ভালো হবে। ইরা, চলো এখান থেকে। শামীম ইরাকে নিয়ে ওখান থেকে চলে আসে। এইদিকে রোজা ভাবতে থাকে ইরাকে শামীমের কাছ থেকে কি করে আলাদা করা যায়। তাই রোজা ঠিক করে রনিকে হাত করবে, তাহলেই শামীমের সম্পর্কে সব জানতে পারবে। এইদিকে শামীম ইরাকে নিয়ে চলে আসে পার্কে। এখানে বসো, আমি তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকি। আচ্ছা, থাকো। ইরা মাথা রেখে শুয়ে পড়লো। অন্যদিকে রকি ওর বন্ধু এবং সাথে কয়েকজন ছেলেকে আনলো শামীমকে মারার জন্য। ওরা পিছন থেকে শামীমকে মারতে আসে, কিন্তু তখন ভাগ্য ভালো শামীম ছবি তুলছিল, তাই পিছনের মানুষকে শামীম দেখে ফেলে। ওরা মারতে আসলে শামীম ওদের হাত ধরে ফেলে, অন্য হাত দিয়ে ওই ছেলেটাকে ঘুষি দিয়ে ফেলে দেয়। ইরা, তুমি এই নাও ইয়ারফোনে গান শোনো, আমি 3 মিনিটের জন্য আসছি। বুঝতে পারছি, আচ্ছা যাও। ইরা ওখানে শুয়ে শুয়ে গান শুনতেছে। এইদিকে শামীম তাড়াতাড়ি করে ওদের কাছে যায়। রকি, তোকে এত মারামারি, তারপরেও তোর শিক্ষা হয় না? তোকে তো মারবো, সাথে ওই মেয়েটাকেও। ওরা সেই শামীমকে মারতে আসবে। শামীম পায়ে বুট থেকে বন্দুক বের করে ওদের গুলি করতে থাকে। অনেকে পালিয়ে যাওয়ার সময় পায়ে গুলি লাগে। শামীম রনিকে অনেক বুঝিয়ে ওখান থেকে পাঠিয়ে দেয়, কেননা শামীম এখানে কোনো গন্ডগোল করতে চায় না। আর এতক্ষণ ওদের মধ্যে যে মারামারি হয়েছিল সেটাকে একজন ভিডিও করে রেকর্ড করছিল, আর সে হলো রোজা। শত্রুতা কি তা রোজা ভেবে নেয়, রকি থেকে জেনে নেবে। কিছুক্ষণ শামীম ইরার কাছে আসে। ইরা উঠে আবারও শামীমের কোলে শুয়ে পড়ে। এইদিকে রকির কিছু লোক রকিকে হসপিটাল নিয়ে যায়। রকিকে হসপিটাল নিয়ে যাওয়ার পর রোজাও হসপিটালের দিকে যায়। এইদিকে ওরা আরো কিছুক্ষণ সময় কাটায়। দুপুরের দিকে শামীম ইরাকে নিয়ে রেস্টুরেন্টে যায়। ওখানে ওরা খাবার খেতে থাকে। খাবার খেয়ে ইরাকে নিয়ে শামীম বাসে চলে আসে। এইদিকে রকিকে দেখতে ওর বাবা আসলো। ডক্টর, আমার ছেলে কেমন আছে? বিয়া ডক্টর থেকে জানতে পারে রকি এখন ঠিক আছে। এইদিকে রোজাও রকির কাছে আসে। কেমন আছেন? জি ভালো, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে না চেনার কথা। আচ্ছা, আপনার সাথে শামীমের কি শত্রুতা? তাছাড়া শামীমের এত ভালো ফাইট করে কি করি? তখনই রকির আব্বু চলে আসে। কেমন আছিস বাবা তুই? এই তো এখন ভালো আছি। তা এই মেয়েটিকে? জানি না আব্বু, এই মেয়েটি শামীমের সম্পর্কে জানতে এসেছে। তুমি শামীমের কি হও? আমি ওর কেউ হই না। আপনারা শামীমের সম্পর্কে যতটুকু জানেন প্লিজ আমাকে বলেন। শামীমের আব্বু এই দেশের ধনীদের তালিকায় 3 নম্বরে আছে, আর শামীম ওনার একমাত্র ছেলে। শামীম মারামারি একটু বেশি করে, ও চোখের সামনে অন্য দেখলে এমনটাই করে, যার কারণে আমার ছেলের সাথে ওর প্রতিনিয়ত মারামারি লেগেই থাকে।
আমার যতটুকু জানার ছিল আমি জেনে গেছি। এবার তাহলে উঠি। রোজা ওখান থেকে চলে যায়। এইদিকে শামীম কি করবে কিছু ভেবে পাচ্ছে না। কেননা ইরার সামনে শামীম মারামারি করতে পারছে না। কেননা ইরা জানে শামীম অনেক ভদ্র, কিন্তু মুখোশের আড়ালে শামীম যে অনেক ভয়ঙ্কর তা যদি ইরা জানতে পারে তখন কি হবে, এটাই শামীম ভাবছে। ওই দিন রাতের বেলায় শামীম বের হয়ে আসে ওর জঙ্গলের আস্তানার দিকে, কিন্তু ওখান থেকে এসে শামীম ওর সব লোকদের রেডি হতে বলে। আসিফ, সবগুলো লোক কি রেডি হয়েছে? হ্যাঁ বস, সবাই রেডি। এখন শুধু আপনি হুকুম দিলে আমরা বেরিয়ে পড়ব। তবে কোথায় যাবেন আর কি পরিমাণে অস্ত্র নিতে হবে তা বলে দেন, তাহলে ভালো হবে। পর্যাপ্ত পরিমাণে সবকিছু নিয়ে নাও। তাই হবে বস। ওরা সবকিছু রেডি করে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে কিছু দূর যাওয়ার পর শামীম ওদের সবাইকে থামাতে বলে। এবার তোমরা সবাই আলাদা আলাদা ভালো যাবে, মানে হচ্ছে আমরা চারদিক থেকে ওদের ঘিরে ফেলবো, এরপর আমরা ওদের আক্রমণ করব। তাই হবে বস। ওরা সবাই চারপাশ থেকে ওই জায়গাটা ঘিরে দাঁড়ায়। ওরা একে একে যে বাসা থেকে বের হতে যায় অমনি শামীমের লোক ওদের মেরে ফেলেছে। এভাবে অনেকগুলো লোক ওরা মেরে ফেলে, কিন্তু আশ্চর্য কথা হলো মাত্র 5-6 লোক এই ঘরে ছিল। এটা জেনে স্বামী আশ্চর্য হয়, কেননা স্বামীর জানা মতে এখানে অনেক লোক থাকার কথা, এবং এখানে আজকে নারী পাচার করার কথা কিবরিয়ার হলো রকির বাবা, যিনি রাজনীতির সাথে জড়িত, আবার মাফিয়া গ্রুপের সাথেও জড়িত। স্বামী ওর লোকজন নিয়ে ভিতরে যায়, কিন্তু ওখানে কোনো লোক নেই। আর এই তোমরা ভালো করে আশেপাশে খুঁজে দেখো, কোনো গুপ্ত দরজা তো অবশ্যই পাবে। ঠিক আছে বস। ওরা সবাই মিলে গুপ্ত দরজা খুঁজতে থাকে। অনেকক্ষণ পর ওরা গুপ্ত দরজা খুঁজে পেল। ওই দরজা দিয়ে ভিতরে ঢুকতে থাকে। ওখানে গিয়ে ওরা একটা ম্যানহলের মতো জায়গায় গিয়ে পৌঁছায়। তোমরা 3-4 জন করে এক একজন এক এক টার্নেলের ভিতর দিয়ে যাও। যদি ওদের দেখতে পাও তাহলে ফিরে এসে সবাই ঠিক এই জায়গায় আসবে। এরপর আমরা সবাই মিলে ওখানে যাব, তবে নিজে থেকে কিছু করতে যেও না। ওরা সবাই খুঁজতে থাকে। কিছু দূর গিয়ে ওরা একটা মুখ দেখতে পায়, তাই ওরা মুখের দিকে যেতে থাকে। ওখানে গিয়ে ওরা কয়েকটা ট্রাক দেখতে পায়, তাই ওই লোকগুলো পিছিয়ে এসে ওই জায়গায় আসে। ওরা ওখানে এসে বাকি লোকদের দেখতে পায়, তাই ওরা সাবধানে ভিতরে ঢুকে যায়। ওখানে গিয়ে ওরা বুঝতে পারে ওরা একটা পাহাড়ের ভিতর রয়েছে, কেননা পাহাড়ের বাইরে এখন রয়েছে ওই ট্রাকগুলো। বস, এখন কি করব? গুলি চালাও, তবে মেয়েগুলোর গায়ে যেন না লাগে। তাই ওরা গুলি চালাতে বলে ওর লোকদের। অন্ধকারে স্বামীর লোক ভালোই দেখতে পাচ্ছিল, কারণ পাহাড়ের বাইরে গাড়িগুলোর কাছে আলো ছিল। ট্রানেলের ভিতর থাকা লাইটগুলো তার ওরা কেটে দেয়, এতে করে ভিতরে অন্ধকার। স্বামী ওর লোকদের নিয়ে আস্তে আস্তে ভিতর দিয়ে শুয়ে শুয়ে সামনে এগোচ্ছে। অনেকটা পথ ওরা যেতে অনেক লোককে মেরে ফেললো। তাহলে ওদের যেহেতু মারা শেষ, তাহলে গাড়ি দরজা খুলে দাও। ওরা দরজা খুলে ভিতরে অনেক মেয়েকে দেখতে পায়, তাই একে সবাই বের করে। ওরা অনেক ভয়ে ছিল। এইদিকে ওদের নিয়ে শামীম পুলিশ স্টেশনের সামনে নামিয়ে দিয়ে শামীম চলে যায়। এইদিকে মেয়েগুলো ভিতরে গিয়ে ওদের ঠিকানা দেয়, এতে করে সকাল হলেই ওদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করবে। ওদের সব ব্যবস্থা করে শামীম বাসে চলে আসে। আজকুইরা শামীমের রুমে শুয়ে আছে, তাই শামীম বারান্দায় গিয়ে শুয়ে পড়ে। সকাল শামীম উঠে ফ্রেশ হয়ে নেয়। এদিকে শামীম দেখে ইরা এখনো ঘুমাচ্ছে, কারণ সকাল 7টা বাজে। তাই ইরাকে না জানিয়ে শামীম বেরিয়ে আসে। আম্মু, আমাকে নাস্তা দাও। কি রে, তুই আজকে এত তাড়াতাড়ি উঠে গেলি কেন? ঘুম আসছিল না, এখন খেতে দাও। ইরাকে আসার সময়ে নিয়ে আসছি। এখন মাত্র 7টা বাজে, তুমি আমাকে খেতে দাও, আমি একটু বাইরে যাব। ও আস্তে আস্তে আমি ফিরে আসবো। শামীম নাস্তা করে বেরিয়ে পড়ে। শামীম পথে যেতে যেতে রোজাকে দেখতে পায়, কেননা রোজা আগে থেকে ওখানে ছিল। তাই শামীম গাড়ি থামিয়ে রোজার কাছে যায়। রোজা, আপনি এখানে কেন? আর পথ আটকিয়ে কেন দাঁড়িয়ে আছেন? তার আগে এটা বল, রোজা সবসময় একজন ভদ্র ছেলেকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু এখানে এসে জানতে পারলাম তুই মোটেও ভদ্র না, সারাক্ষণ মারামারি করিস। যদি এই কথা ইরা জানতে পারে তাহলে কি হবে ভেবে দেখেছিস? যা হওয়ার পরে হবে, কিন্তু ইরাকে জানিয়ে তোর কি লাভ? লাভ তো আমারই হবে, কারণ ইরা তোর জীবন থেকে চলে গেলে আমি তোর জীবনে এন্ট্রি নিব। তোর সাহস তো কম না। তোকে তো আমি দেখ, আমার সময় যাচ্ছে, তাই আমার সামনে থেকে সর। যেখানে যাওয়ার যেতে পারিস। আমি পার্কের ভিতর মারামারি করার সময় ভিডিও করে নিয়েছি। এই ভিডিওটা যদি ইরা দেখে তাহলে? শামীমের চোখের দিকে তাকিয়ে রোজা ভয় পেয়ে যায়, তাই ওখান থেকে সরে যেতে শামীম গাড়ি নিয়ে চলে আসে। 1 ঘন্টা পর শামীম ফিরে আসে বাড়িতে। বাড়িতে এসে ইরা মাথার পাশে একটা প্যাকেট রেখে দেয়।
এরা ঘুম থেকে উঠে প্যাকেটটা দেখতে পায়, তাই প্যাকেটটা নিয়ে ওয়াশরুমের ভিতরে চলে যায়। ওখানে এরা প্যাকেটের মধ্যে শাড়ি দেখতে পায়, তাই ওই শাড়িটা পরে নিচে নেমে আসে একেবারে তৈরি হয়ে। এরা নিচে নেমে আসতে আর স্বামী ইরার দিকে তাকিয়ে আছে, কেননা ইরাকে দেখে মনে হচ্ছে আসমান থেকে পরে নেমে এসেছে, কেননা এত সুন্দর লাগছিল যে বলার বাহিরে। কি দেখছো অমন করে? তোমাকে দেখছি, অনেক সুন্দর লাগছে তোমাকে। আগে কি দেখতে খারাপ লেগেছে নাকি? না, কিন্তু আজকে অনেক বেশি সুন্দর লাগছে তোমাকে। তাহলে চলো নাস্তা করে বেরিয়ে পড়ি, আজকে যাব সমুদ্র দেখতে। সত্যি? তাহলে চলো চলো। নাস্তা তো করে যাবে? পরে করবো, আগে চলো। ওরা বাইরে বেরিয়ে পড়ে সমুদ্র দেখার জন্য। ওরা ওখানে অনেকটা সময় কাটা, দুজন পাশাপাশি হাঁটা, বসে থাকা, একসাথে খাবার খাওয়া। ওরা দুজনই অনেক মজা করে। মাঝে মাঝে ইরা শামীমের কোলে ওঠার জন্য বায়না করে, তাই শামীম ওই ইরাকে কোলে নিয়ে বালুর উপর দিয়ে হাঁটে। ওরা কোথাও বসলে ইরা শামীমের কাঁধে মাথা রাখে, এতে করে ইরা অনেক শান্তি পায়, তার সাথে শামীমও। ওরা ওখানে একসাথে গোসলও করে, কেননা ওরা আসার সময় বাড়তি পোশাক নিয়ে এসেছে, কেননা পানিতে ওরা গোসল করবে সেই জন্য। ইরা ও শামীম দুজনে পোশাক চেঞ্জ করে পানিতে নামে। ওরা দুজন দুজনকে পানি দিয়ে ভিজিয়ে দেয়, এতে করে একজন আরেকজনের কাছে জড়িয়ে ধরে পানিতে পড়ে যায়। এভাবে ওরা সময় কাটায়। ওরা সময় কাটানোর শেষ হয়ে গেল, দুজনের ড্রেস চেঞ্জ করে নেয়। ওরা গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে এসে শামীম ইরাকে দেখে। শামীমের ফুপু ফুফা ও জুই বসে আছে, তার সাথে ইরার বাবা মাও। ইরা ওর বাবা মাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। এইদিকে জুই এসে শামীমকে ধরে। কোথায় গিয়েছিলি তোরা? আমরা তো সেই বিকাল থেকে অপেক্ষা করছি, আর তোরা এই রাতে এলি? আমরা সমুদ্রের ধারে গিয়েছিলাম। এইদিকে ইরাও বাবা মায়ের সাথে কথা বলতে থাকে। বাবা, তোমরা আসার সময় জানিয়ে কেন আসোনি? তোকে সারপ্রাইজ দেব বলে। তা তোরা কোথায় গিয়েছিস? আব্বু, আমরা সমুদ্রের ধারে গিয়েছিলাম। তুমি জানো ও আমাকে প্রতিদিন ঘুরতে নিয়ে যায়। সত্যি ইরা, তুই কত সুখী। এত বড় বাড়ির বউ হবে, তারপর অনেক ভালো স্বামীও পেয়েছিস। হ্যাঁ আম্মু, আমি সত্যি অনেক লাকি, এত সুন্দর একটা পরিবার পেয়েছি। ওরা সবাই কথা বলতে থাকে। তখন শামীমের আব্বু অফিস থেকে ফিরে আসে। উনি ফিরে আসতে জুই, বাবা মা ও ইরার বাবা মা ওনাকে সালাম দেয়। উনি সালাম নিয়ে সবার সাথে পরিচয় করে নেন। কিছু মনে করবেন না, মাত্র অফিস থেকে ফিরেছি। আমি অনেক টায়ার্ড, কাল সকাল ওদের বিয়ে নিয়ে কথা বলবো। ইরার বাবা মা ওনারা দুজনে হ্যাঁ বলে, কারণ ওনারা অনেক টায়ার্ড। শুধু শামীমের আব্বুর জন্য সবাই এত সময় ধরে অপেক্ষা করছিল। ওরা সবাই ডিনার করে চলে যায় ওদের রুমে। জুইও ইরা একটা রুমে ঘুমাবে, বাকিরা অন্যদের রুমে। পরের দিন সকাল 11টায় ওনারা বসে আছে শামীম ও ইরার বিয়ের কথাবার্তা নিয়ে। ওনারা ওদের বিয়ের তারিখ ঠিক করে নেয়। ওদের বিয়েটা আমরা কাল দিনের মধ্যে দিয়ে দিব। শামীমের আব্বু কথায় অনেক অনেক রকমের মন্তব্য করেন, কারণ এখনো বিয়ের কোনো শপিং হয়নি, সেজন্য তার উপর বাড়ি সহ সাজানো বাকি রয়ে গেছে। দেখুন, ইরার যা যা লাগবে সব কেনা হয়ে গিয়েছে, রাতের মধ্যে চলে আসবে। বাড়িটা সাজানোর দরকার নেই। আপনার দেশে না গিয়ে এখানে আপনার মেয়েদের সাথে থাকতে পারেন, কারণ ওখানে আপনাদের দেখাশোনা করার কেউ নেই। যদি ইরার ভাই বা বোন থাকতো তাহলে আপনি ওদের জন্য ফিরে যেতে পারতেন। তাই ওখানে চিন্তা কিছু নেই, এখানে থাকতে পারেন। মাঝে মধ্যে স্বামী আপনাদেরকে ওখানে নিয়ে যাবে, আবার স্বামীর সাথে চলে আসবেন। কিন্তু কোনো কিন্তু নয়। এদিকে রোজা এসে বলে, বাহ আঙ্কেল, ভালোই তো। ছেলের শ্বশুর শাশুড়িকে এখানে রাখতে চাইছেন, ভালো কথা। কিন্তু আপনার ছেলে যে ইরাকে ঠকাচ্ছে, তার কি হবে? কথা শুনে ওখানে থাকা সবাই একে অপরের মুখের দিকে তাকিয়েছে, কেননা কেউ এই মেয়েটাকে চেনে না। এসব আজে বাজে কথা বলছে সেই জন্য। এই মেয়ে, কে তুমি? আর বাড়িতে ঢুকলে কি করে? আর তার উপর এই কথাগুলো কিভাবে বলছো? আমি ঠিকই বলছি, আপনার ছেলে মারামারি করে, অথচ আপনার হবু বৌমা এই সম্পর্কে কিছুই জানে না। এটাকে কি ঠকানো বলে না? ও মারামারি করে, এতে তোমার কেন সমস্যা হচ্ছে রোজা? এটা ঠিক, আমি মারামারি পছন্দ করি না, তাই বলে কারোর কাছে মার খেয়ে চলে আসবে তাও তো মেনে নিতে পারি না। ওই সময় বাংলাদেশে তুমি মেয়ে ছিলে বলে কোনো ছেলে তোমার গায়ে হাত তুলতো না, তাই ওই দিনও মার খেয়েছে। কিন্তু এটাও নিজের দেশ, এখানে ওকে কেউ মারতে আসলে তার তো প্রতিবাদ করবেই। ইরা, তুমি বুঝতে পারছো না ব্যাপারটা। বুঝেছি আমি, ও কতটা সরল ছেলে তা আমি জানি। বাংলাদেশে ওর সাথে কয়েকটা দিন সময় কাটিয়ে বুঝতে পেরেছি। তার উপর এখানে এসে ওকে আরো ভালো করে জেনেছি। ও ভার্সিটিতে কোনো মেয়ের সাথে কথা বলে না, তা আমি ওখানে গিয়ে জানতে পারলাম। দেখো, নিজের আত্মরক্ষায় মারামারি করলে কোনো সমস্যা নেই,
তাই তুমি যা পাওয়ার জন্য এখানে এসছো তা তুমি কখনো পাবে না। না পেলে রোজা করে নিব আমি। কাল শামীমের বিয়ে, তাই সময় পাবে না। দেখা যাক। রোজা ওখান থেকে চলে যায়। এদিকে রোজা যাওয়ার পর সবাই একের পর এক প্রশ্ন করেই চলছে ইরাকে। এরা সবার প্রশ্ন উত্তর দিতে থাকে। সবাই পরের সবটাই বুঝতে পারে। এদিকে ওই দিন থেকে ওদের বিয়ের কার্যক্রম শুরু হতে থাকে। এদিকে রোজা রকির সাথে হাত মিলিয়ে নেয় ইরাকে বাড়ি থেকে উঠিয়ে নেওয়ার জন্য, যাতে করে এই বিয়েটা না হয়। এইদিকে রনিও ওর প্রতিশোধের জন্য রাজি হয়ে যায়। ওই দিন রকির ওর লোকজন নিয়ে ইরাকে বাড়ির সামনে থেকে কৌশলে উঠিয়ে নিয়ে আটকে রাখে। এইদিকে ইরা তো বুঝতে পারছে না কেন ওকে এখানে আনা হলো। ইরাকে একটা গোডাউন এনে রাখা হয়। তার উপর রকির বাবার তো লোকজন আছে, কেননা রকির বাবাও মাফিয়া হওয়ায় অনেক লোক আছে, এতে করে সুবিধা হয়েছে। এইদিকে রোজা ইরার মোবাইলে শামীমকে কল দেয়। কেমন আছো শামীম? এ কি ইরা, তোমার কণ্ঠ এমন দেখাচ্ছে কেন? কারণ আমি রোজা, সেজন্য। একদম ঠিক ধরেছিস। আমি ইরাকে কিডন্যাপ করেছি। ওদের একটা শর্তে ছেড়ে দিব, যদি তুই আমাকে বিয়ে করিস। তা কখনোই সম্ভব না। তাহলে যে ইরাকে হারাতে হবে? আমি রাজি, তবে ইরাকে ও ওখানে উপস্থিত থাকতে হবে। তাহলে তো আরো ইন্টারেস্টিং হবে। প্রেমিকা তার প্রেমিককে অন্য কারোর সাথে বিয়ে হতে দেখবে। এই নে আমার জায়গা, নোট কর, এখানে চলে আসবি। এইদিকে শামীম জায়গাটার নাম চেনা চেনা লাগছে, কেননা এই জায়গা কিবরিয়ার রাস্তা নাম। তাই শামীম ভাবে, তার মানে রোজার সাথে কিবরিয়া ও রকি ওরা তিনজনই হাত মিলিয়েছে। কিন্তু ওরা রোজার উপকার করে ওদের কি লাভ হবে? এইদিকে কেউই জানে না ইরা যে নিখোঁজ। তাই শামীম বাড়ি থেকে বের হয়ে জুইকে কল দিয়ে জানিয়ে দেয় ইরাকে নিয়ে একটু ঘুরতে গিয়েছে, রাত 3-4টার ভিতর চলে আসবে। জুইও এবং ইরার বাবা মাকে কথাটা বলে দেয়, যাতে করে ওনারা ইরা যে নিখোঁজ হয়েছে তা যেন না জানে। শামীম গাড়ি নিয়ে ওর আস্তানে চলে আসে। ওখানে এসে ওর যত লোকজন আসে সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে কিবরিয়ার আস্তানের দিকে। ওইদিকে চারপাশে শামীম ওর লোকজনদের রেখে শুধুমাত্র আসিফকে নিয়ে ভিতরে যায়। ওখানে কিংকে দেখে কিবরিয়া অবাক হয়ে যায়, কেননা কিং কখনো এখানে আসেনি, কিন্তু আজকে আসতে কিবরিয়া অবাক হয়ে যায়। আহারে কিং, আপনি এখানে? তাও আবার আমার মতো মাফিয়ার কাছে? আমি এখানে কথা বলতে আসিনি। এখানে একটা মেয়েকে আটকে রাখা হয়েছে, আমি ওই মেয়েটাকে নিয়ে যেতে এসেছি। এ কি করে সম্ভব কিং? আমি এত কিছু জানি না, মেয়েটিকে আমার চাই। এইদিকে কিবরিয়া কি করবে বুঝতে পারছে না। অন্যদিকে কিং এর কথা অমান্য করলে কিং কিবরিয়াকে মেরেও ফেলতে পারে। তাই কিবরিয়া বাধ্য হয়ে ইরাকে ছেড়ে দিল। এদিকে ইরা শামীমের সাথে আসতে চাইছে না, কারণ ইরাক মাফিয়ার কাছ থেকে অন্য মাফিয়ার কাছে যাচ্ছে না, সেজন্য। তাই শামীম ইরাকে অজ্ঞান করে নিয়ে যেতে চাইছিল। তখনই রোজা ওখানে চলে আসে। রোজার সাথে ধাক্কা খেয়ে শামীমের মুখ থেকে মাস্ক পড়ে যায়। এতে করে রোজা শামীমকে চিনে যায়। এ কি, তুই এখানে? আর ইরাকে নিয়ে এভাবে তুই যেতে পারিস না। কিবরিয়া সাহেব, আপনি শামীমের কাছে ইরাকে কেন দিয়েছেন? শামীম কোথায়? আমি তো কিং এর কাছে দিয়েছি। ও কিং নয়, ও শামীম। আর ওকেই আমার বিয়ে করার কথা ছিল, কিন্তু কি করলেন? ওকে এত তাড়াতাড়ি করে ছেড়ে দিলেন। কি, ও তাহলে কিং নয়? কিন্তু তাহলে কিং এর ডান হাত আসিফ এই ছেলেটার সাথে কেন? কারণ আমি কিং, আবার আমি শামীম। কি, তার মানে তুই এতদিন সবাইকে বোকা বানিয়েছিস? কথাটা বলে ওরা গুলি করতে থাকে। এদিকে শামীমের সাথে থাকা লোকজন গুলি করতে থাকে। শামীম ইরাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে গাড়িতে এনে রাখে এবং ওদের বলে দেয় ইরাকে যেন কেউ ওখান থেকে নিয়ে না যেতে পারে। ইরাকে ওখানে রেখে শামীম ভিতরে যায় এবং ওখান থেকে একের পর এক লোককে মারতে থাকে। ওদের মারা শেষ হলে কিবরিও, রকি ও রোজা বাকি আছে। তাই শামীম ওদের সামনে যায়। দেখুন মিস্টার কিবরিয়া, আপনাদের ইচ্ছে করলে মেরে ফেলতে পারতাম, কিন্তু মারবো না। আমি চাই আপনাদের একটা সুযোগ দিতে। বাকি রইল রোজা। দেখো রোজা, জোর করে কখনো ভালোবাসা হয় না, তাই আমাকে ভুলে যাও। কথাগুলো বলে শামীম ওখান থেকে চলে আসতে যাবে, তখনই রকি রোজাকে গুলি করে। শামীম পিছনে তাকিয়ে রোজার এই অবস্থা দেখে রকি ওর বাবাকে সামনের লোক গুলি করে মেরে ফেলে। শামীম ওখান থেকে বের হয়ে চলে আসে। ইরাকে নিয়ে শামীম বাড়িতে আসে। কেউ কিছু জিজ্ঞেস করলে শামীম বলে দেয় ইরা ঘুমিয়ে পড়ছে। পরের দিন সকালে ইরা ঘুম থেকে শামীমকে দেখে তাই দৌড়ে এসে জড়িয়ে ধরে। এইদিকে দুপুরের দিকে শামীম ও ইরার বিয়ে হয়ে যায়। রাতে যখন ইরাকে শামীম রুমে বসানো হলো, তখন শামীম ইরাকে বলে, আমি জানি কি বলবেন। ওই রাতের কিং তুমি ছিলে, তাই না? তুমি কি করে জানো?
যখন আমাকে অজ্ঞান করেন তখন আমি তোমার আঙ্গুলে আংটি দেখি, ওই আংটি দেখি। কথা দাও আমাকে কখনো ছেড়ে যাবে না। ইরা তোমার জন্য সব ছেড়ে দিব।